কোথায় ছিলেন? হাজতে। সোজাসাপটা প্রশ্নের উত্তরও ঠিক তেমনই। এক পা তুলে হাঁটু ভাঁজ করে বসে বর্ণ, হাত ছড়ানো বেঞ্চির উপরে, অন্য আরেক হাতে দাঁত খোঁচাচ্ছে। অন্বেষার কাছে বর্ণের উত্তর বিশ্বাসযোগ্য মনে হলো না। নিশ্চিত করতে পুনরায় প্রশ্ন করে। মজা করছেন না? বর্ণ নেতানো চোখগুলো তুলে তাকায়, তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে পড়ল। বেয়াই লাগে না আমার যে মজা করমু। এমন জবাবের জন্য মোটেও প্রস্তুত ছিল না অন্বেষা। যত দেখা হচ্ছে ততই ভিন্ন ভিন্ন রূপ প্রকাশ পাচ্ছে বর্ণের। অন্বেষা তাদের বরাদ্দকৃত জায়গায় বসলো, বর্ণের পাশে। এক পলক চেয়ে আবারও চোখ নামিয়ে ফেলে, পুনরায় আবারও চোখ তুলে চায়। বর্ণ পিঠ অনেকটাই পেছনের দিকে এলিয়ে সরাসরি আকাশের দিকে চেয়ে রয়। সূর্যের তেজে ভরা আলো চোখ ঝলসে দিতে লাগলো, ঝাপসা হতে শুরু করলো। রং বেরঙের রেখা ফুটছে চোখের সামনে, তবে চোখ সরায় না, সূর্যকে শাসিয়ে চেয়ে রইল সেখানে, যেন জিতে যাচ্ছে সূর্যের সাথেও। তার তেজ বর্ণকে নাড়াতে পারছে না এক বিন্দু। এমন অদ্ভুত ক্রিয়া উপভোগ করতে করতে টানা কণ্ঠে বর্ণ বলে ওঠে। মিনা বেলাইয়ের মতো সুযোগ না খুঁজা মানুষের মতো প্রশ্ন করেন। আমি জানি আপনার কলজার পানি শুকাইয়া খরা হইয়া যাইতেছে। হাজতে কেন গেলেন? পুলিশের মাইয়ার লগে প্রেম করতে যাইয়া ধরা খাইছি। ও, টিজে কি বিশ্বাস করে নিতে চাইল অন্বেষা? তার পূর্বেই মাথা তুলে বর্ণ প্রশ্ন করে। বিশ্বাস করছেন? অপ্রস্তুত হয়ে অন্বেষা বলল। করব না কেন? তাইলে ঠকছেন। অত শান্ত নয় অন্বেষার স্বভাব। নেহাতি অপরিচিত মানুষ, তার উপর ব্যাটা লোক, স্বভাবেরও কোনো স্টেশন নেই। এর সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। লম্বা নিঃশ্বাস ফেলে অন্বেষা বলে উঠল। একবার না হয় ঠকলাম, দ্বিতীয়বারে সত্যটা শুনি। যদি না কই? ভনিতা করে হেসে অন্বেষা বলল। তাহলে দূরে গিয়ে পটল তুলুন। জাহাজ আছে কিন্তু মাথায়। আচরণেও আছে। চিনেনি বা কত দূর আমায়? মারামারি কইরা এলাকার এক হিজিরারে হসপিটালে পাঠাইছি। ওই কারণে হাজতে কয়েকটা দিন খাতিরদারি করলো আর কি। এবার এসেছে লাইনে। অন্বেষা ঠোঁট কামড়ে হাসলো, ভাবলো হেরে গেছে বর্ণ। আর সে বিজয়ী মুখ থেকে কথা বের করতে পারে। ভাল লাগছে না শুন না? এখন এটাও যদি মিথ্যা হয়? কথার মার পেঁচে পরে অন্বেষা প্রথমবার মিথ্যা বলতে পারে, সে দ্বিতীয়বার পারবে না কেন? তারপরও জবাব দিল। সেদিন আপনাকে দেখেছি ব্যান্ডেজ করতে। আঘাত পেয়েছেন নিশ্চয়ই মারামারি করেই। আপনার কথা আর সেদিনের ঘটনা মিলে যাচ্ছে। তার মানে আপনার দ্বিতীয় কথাটা সত্য? বর্ণ সশব্দে হেসে তালি দেয় অন্বেষার কথায়। বর্ণ যে সুনাম করছে না এটা অন্তত বোধগম্যতার বাহিরে নয়, ব্যঙ্গই করছে তাকে। মাইয়া মানুষের অতি চালাক হওয়া ভালো না। পুরুষরা যদি বুদ্ধি বাজারে বেচে দিয়ে মারামারি করতে ব্যস্ত থাকে, তাহলে নারীদেরই তো এগিয়ে আসতে হবে। না হয় সমাজচক্র চলবে কি করে? এত শুদ্ধ ভাষা আমার হজম হয় না। ঢাকাইয়া ভাষায় কথা কইতে পারেন না? জি না। তাইলে কামের কাম কিছুই পারবেন না। অযথা হাসা বর্ণের স্বভাব হিসেবে ধরে নিল অন্বেষা। কারণে অকারণে হাসে, অন্যের কথায় আর নিজের কথায়ও হাসে। অন্বেষার চোখ গেল বর্ণের পায়ের জুতোর দিকে। কালো মোটা জুতোটা ছিঁড়ে যাতা অবস্থা। বরাবরের মতো পরনের কাপড়ও ঠিক নেই, এদিক ওদিক কালচে ময়লা লেগে আছে। বর্ণ অন্যদিকে চেয়ে প্রশ্ন করে। কি দেখতেছেন? বয়স কত আপনার? 27। এত বড় বুড়ো দামড়া ছেলে এইভাবে মারামারি করে? মাথার মধ্যে আক্কেল জ্ঞানের বড্ড অভাব। ছোটবেলায় সব টিকা নিয়েছেন তো ঠিক মতো? আমার মনে হয় নেননি, তাই মস্তিষ্কের বিকাশ হয়নি ঠিকঠাক। ছোটবেলা? হ্যাঁ। মাথায় হাত রেখে এলোমেলো কোকড়ানো চুলগুলো ঝেড়ে জবাব দেয়। নেই নাই টেকা। এই জন্যেই। বস্তির বক্ষে যাওয়া পোলা হইতে পারি, গায়ের অধীন না। আমার দিকে শত্রুতার একদম বাড়াইলে আমি 2 দাম বাড়াই। শত্রুরে শুরু করতে দেই জানি, শেষ আমি করতে পারি। আর শেষ কি হয় জানেন? অন্বেষা শুনলো এবং বুঝার চেষ্টা করে, তবে শেষে কি হয় এই প্রশ্নের উত্তর জানা উচিত। বলল। কি হয়? যে শুরু করে দোষ তারে পরে। কিন্তু মজার কাহিনী কি জানেন? শত্রুরা ভাবলো বর্ণে জেলের ভাত খাওয়া ওরা জিতে গেছে। ওরা জানে না আমি খারাপের মধ্যে ভালো থাকা মানুষ। বলে আবারও উচ্চ হাসে বর্ণ। পড়ালেখা করেন না? হুম, ইন্টার পাস কইরা ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। পরে বুঝলাম এইসব বাল ছালা আমার দিয়ে হইব না। কেন? বর্ণ তেরছা চোখে চাইল, চোখের মনি উপর নিচ করে অন্বেষাকে দেখে নিল, প্রশ্ন করলো। তোমার এত আগ্রহ কেন সেমরি? আপনা আপনি চোখ গোল গোল হয়ে উঠে অন্বেষার। সরাসরি তুমি বলে সম্বোধন করছে। এখন কি প্রশ্ন করবে, কেন করলো, নাকি আগ্রহের প্রশ্নে জবাব দিবে? বর্ণের প্রশ্নে জবাব দিল অন্বেষা। বলল। ক্লাস 6-এ থাকাকালীন আমাদের স্যার বলেছিলেন
মানবজাতির অজানা জিনিসের প্রতি বিশেষ আগ্রহ। সেই বিশেষ জানা প্রয়োজনীয় হোক আর অপ্রয়োজনীয়, আগ্রহ থাকে ব্যাপক। এইসব কথা জবাব দিতে মন চাইছে না। আমি আপনারে আমার চুরি চামারের গল্প কই। অন্বেষা বর্ণে সুরেই বলল, কন? আমি যে একটা পিসিরে পড়াই, ওর বাপ মায় জানে আমি ঢাকা ভার্সিটিতে পড়ি। মানে? হ, নীলক্ষেত থেকে একটা জাল আইডি কার্ড বানাইয়া বলদ বেটের দেখাইলাম, বেরিয়েও বিশ্বাস করে নিল। আর রাম ছাগল পোলার দায়িত্ব আমার ঘাড়ে দিল। কি যত্ন করে, বাবারে বাবা। আপনার মনে হয় না আপনি ছেলেটার ভবিষ্যতের সাথে খেলছেন? ক্লাস 9-এ আর্টসে পড়া একটা পোলারে পড়ানোর লাগে কি এখন বিদেশ থেকে ডিগ্রি নেওয়া লাগবো নাকি? আমার স্টুডেন্ট আমার সাবজেক্টগুলোতে 80-র উপরে নাম্বার পায়। মূর্খ ভাবছুনি আমারে? ব্রিলিয়ান্ট আপনি। না, কিন্তু মূর্খও না। তপ্ত নিঃশ্বাস ফেলে অন্বেষা কথার জোরে পারা মুশকিল। আজ তারও বই পড়ার কোনো ইচ্ছে নেই। প্রশ্ন করল, খেয়েছেন? না। কেন? তোমার জলে? তেরা প্রশ্নে পেঁচার মতো মুখ করে ফেলল অন্বেষা। ভালো কথার জবাব হতে হয় ভালো, কিন্তু বর্ণের দুনিয়াতে বোধহয় ভালো বলতে কোনো শব্দই নেই। হুট করে বর্ণ বলল, এই মাইয়া, শাখারি বাজার যাইবা? এই ছেলে কেন যাব? বর্ণ অন্বেষার কথা ধাঁচে হাসলো, বলল, ঘুরি কিনবো। আমাকে নিয়ে যাবেন? বর্ণ মুখ বেঁকিয়ে বলল, কানে কি কম হনো নাকি বেশি? চলুন। আমার কি মনে হয় আব্বাজান জানেন, আপনি বর্ণরে ডরান, বহুত ডরান। আপনার পোলা আজকে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, আর আপনি শুনলাম জেল থেকে ছাড়া পাইছে। এত সহজে কেমনে বাইর হইতে দিলেন? মাইরা শেষ করে দিলেন না কি লেগা? মুখলেস সাহেব চটে গেলেন। ক্রূর কণ্ঠে বলে উঠলেন, হ, তোমার মোটা মাথার বুদ্ধি লইয়া কাম করলে তো তো হইছিলই। আপনারে যখনই কই আব্বা, আপনি খালি বুদ্ধিমত্তা দেখান, কামের কাম কিছুই হয় না। এলাকার পোলাপান আমার কোনো কথাই শোনে না। হাসপাতাল থেকে একটু পরেই ডিসচার্জ করা হবে জনিকে। একটু সুস্থতা আসতে না আসতে প্রতিশোধের আগুনে দাউ দাউ করছে সর্বাঙ্গ। এলাকার ক্ষমতা স্থাপনের জন্য পাগল প্রায় জনির প্রথম শত্রু বর্ণ। মুখলেস সাহেব বললেন শান্ত গলায়, তুই কি পোলাপান জনি, দিন দিন বড় হইতেছস আর বুদ্ধি শুদ্ধি হাঁটুতে নামতাছে নিহি। আপনি একলাই বুদ্ধিমান আব্বাজান। আমি আমি জনি কইয়া রাখলাম, বর্ণ এই এলাকা সারা হইব, নইলে দুনিয়া সারা। কপাল কুচকে মুখলেস সাহেব ছেলের পানে প্রশ্ন ছুড়েন, মার্ডার করবি নি? করুন লাগবো। পুরা এলাকার মানুষের সামনে আমারে বেধরক পিটাইল, কি ইজ্জত রইয়া যাইব আমার? তপ্ত নিঃশ্বাস ফেলেন মুখলেস সাহেব। তার পুত্র ছেলে মানুষিতে নেমে এসেছে, টকবগে রক্ত তার। বোঝানোর ভঙ্গিতে বললেন, বর্ণ, এই এরিয়ার পুরান বটগাছ কাটলে হইব না, গোড়া থেকে উপরে ফালাই লাগবো। সময় দে আমারে, ওর ব্যবস্থা আমি করতাছি, তুই শান্ত থাক। এবার জানি ব্যবস্থাটা হয় আব্বাজান, নইলে কিন্তু আমার হাতে খুন হইব বান্দির পলায়। এ যেন রঙের রাজ্য বসেছে মেলা চারিদিকে। রৌদ্রের আলোর ঝলক দেখাচ্ছে পুরনো দালান ভেদ করে। শাখারি বাজার পুরান ঢাকার প্রাণকেন্দ্রের মতোই। দু এক কদমে গিয়ে কর্ণপাত হলো পুরনো দিনের গান, সাথে ঘ্রাণেন্দ্রিয়তে মিষ্টি ঘ্রাণ। অন্বেষা ঘুরে তাকায়। বাহারি মিষ্টান্ন তৈরিকে আরও আনন্দদায়ক করতে এক মধ্যবয়স্ক লোক আগের যুগে রেডিওতে চলা গানের সাথে সুর মেলাচ্ছেন। ঠোঁটে হাসি ফুটলো অন্বেষার। গানটা তার ভীষণ প্রিয়। আরও 4 কদম হাঁটলে রঙিন সবজি আর ফলের ঢালি, কাঁসার বাসন, পিতলের থালায় দৃষ্টিপাত হয়। পুরনো ঐতিহ্যের ছায়া এখানে। দোকানের সারিতে নিজ কর্মে যত্নে ছোঁয়া, মানুষের হাসি, গানে গানে বেশ খোশ মেজাজ তো সকলে। বর্ণ অন্বেষাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে বলল, এটা শাখারি বাজার, রঙিন দুনিয়া। চেরা দেখে বুঝতে পারতেছি আল্লাহর দুনিয়া এসব প্রথমবার দেখতেছো, তাই না? রঙের দুনিয়ায় হারিয়ে থাকা অন্বেষা অন্যমনস্ক, অপ্রস্তুত ছিল প্রশ্নের জন্য। হেয়ালি করে উত্তর দিল, সবই নতুন। বর্ণ হাঁটা থামায়। অন্বেষার সামনে এসে দাঁড়িয়ে জেরা করার ভঙ্গিতে বলল, এই মাইয়া, দেশের বাড়ি কই তোমার? খবরদার বরিশালে কইবা না, নালে এক্ষুনি ঘেঁটি ধরে বাজার থেকে বের করে দেবো। টনক নড়ে অন্বেষার। বর্ণের দিকে মুখ ঘুরিয়ে প্রশ্ন করল, কেন? যদি আমি বরিশালের হই তাহলে কি সমস্যা? বরিশালে দেখতে পারি না আমি কেন? খাস ঢাকাইয়া বেশিরভাগ মানুষ বরিশালে দেখতে পারে না। কেন কেন? বর্ণ পকেটে হাত গুজে বলল, বরিশালেরাও আমাকে দেখতে পারে না, সহজ হিসাব। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি বরিশালের নই। এই যাত্রায় তোমার ঘেঁটে বাইসা গেল, কিন্তু আমার তো এখন একটা গান মনে পড়তেছে। গামু নাকি? কি গান?
অন্বেষা চেঁচালো, গানটা তার অপছন্দের তালিকায় 1 নাম্বার, অশ্লীল মনে হয়। বলল, চুপ, একদম চুপ, সামনে হাঁটুন। ইতিহাস বিভাগের ছাত্রী সে, ঐতিহাসিক বিষয়ে আগ্রহ ব্যাপক। বর্ণের কথা বলার ধরন রপ্ত হয়ে গেছে খুব দ্রুত। একে সুযোগ দিলে কানের পোকা নাড়াবে। প্রাচীন মন্দিরের ঘণ্টাধ্বনির সঙ্গে মায়াবী আলোতে মসজিদের নূর, নকশাখচিত বাড়ির দেয়ালে ইতিহাসের স্মৃতিচারণ ভাসে ধীরে ধীরে। তামার বাসনের ঝিকিমিকি আর রূপার গহনার মৃদু ঝনঝন অসম্ভব ভালো লাগছে অন্বেষার। ভালো লাগাকে দ্বিগুণ করলো কবুতরের দল, মাথার ঠিক উপর দিয়ে উড়ে গেছে আকাশে। শাখারিদের শাখার শব্দ, পুরনো গান শুনতে শুনতে বর্ণের ঘুড়ি কেনা শেষ। একজোড়া চুড়িও কিনে নিল অন্বেষা। এই সেমরি, ঝালমুড়ি খাইবা? অসভ্য ছেলেটা করুণ মুখে আবদার করছে। এই সবই ভণ্ডামি জানে অন্বেষা, কিন্তু বারণ করলো না। 20 টাকা ঝালমুড়ি কিনে বুড়িগঙ্গার দিকে পা বাড়ায় দুজনে। পাজোড়া দোলাতে দোলাতে বর্ণ প্রশ্ন করলো, তোমার লজ্জা করে না বোকাইটা একটা পোলার সঙ্গে ঘুরতে? আশ্চর্যের চরম সীমানায় গিয়ে দাঁড়ালো অন্বেষা। বুড়িগঙ্গার তীরে ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে। প্রকৃতির শান্ত নীরবতা প্রশান্তির প্রহর প্রহর বিস্ময়ে ভরা যেন। ময়লা পানিতে বাজে গন্ধ তেমন একটা বিরক্ত করছিল না। নীল থেকে কালোতে রূপান্তরিত হওয়া আকাশ দেখছিল এক ধ্যানে। তখনই বর্ণের কথায় ধ্যান ভঙ্গ হয়। আপনি কি গিরগিটি? হইতে পারি, আবার নাও হইতে পারি। হবেনি, মিনিটে মিনিটে রং বদলান। নিজেই আমাকে নিয়ে এলেন, আবার নিজেই বলছেন। মুখে ঝালমুড়ি পুড়ে অস্পষ্ট স্বরে বর্ণ বলল, আমি তোমারে পরীক্ষা করছিলাম, আমার এক ডেকে তুমি আইয়া পড়লা। ডরাও না? কেন, আপনি চোর না বাটপার? ছিনতাইকারীও হইবার পারি। এই মেগা সিটিতে 4 কোটির বেশি মানুষ বসবাস করে। এত মানুষের ভিড়ে দিনে দুপুরে না পারবেন চুরি ডাকাতি করতে, আর না পারবেন ছিনতাই করতে। বর্ণ হাসলো সশব্দে বলল, ঢাকার এখনো চিনো না সেমরি? তুমি এখনো কষি খুকি। 1 সেকেন্ডে তোমার 14 গোষ্ঠী লইয়া টান দিব। তোমারে গড়বো, নইলে তোমারে ধ্বংস করবো। অন্বেষা বর্ণের মুখ পানে চেয়ে প্রশ্ন করে বসে। তা এই শহর আপনাকে গড়েছে নাকি ধ্বংস করেছে? বর্ণের মুখের বর্ণ পাল্টায় আকস্মিক। ঘাড় বেঁকিয়ে স্থূল দৃষ্টি দিল অন্বেষার পানে। মুখ পৃষ্ঠ সংকীর্ণ, গোলমেলে ভীম চাহনি। ভারী নিঃশ্বাস ছেড়ে অত্যন্ত ভারী সুরে জবাব দিল, কার সাধ্য আমারে গড়ার আর ধ্বংস করার? এই বিজান শহরে আমি এর বুকে পাড়া দিয়ে রাজত্ব করতেছি। আমার বাবা আত্মহত্যা করেছিলেন। সরকারি চাকরি করতেন তিনি। সচ্ছল পরিবার ছিল। আমি ওই পরিবারের একমাত্র রাজকন্যা। তারপর একদিন তাকে জালিয়াতির অভিযোগে জেলে নেওয়া হয়। জড়িত ছিলেন তারই বন্ধুগণ। আমি জানতাম, আমার মাও জানতো, বাবা টাকা হেরফের করার মানুষ না। ভালো থাকার জন্য একটু একটু টাকার লোভ সবারই থাকে, কিন্তু 20 লক্ষ টাকা সরানোর মতো সাহস ছিল না। আমি এক বিশাল ইমারত ভাঙতে দেখেছি। একের পর এক অভিযোগ, এভাবে মাসখানেক কেটেছে আমাদের মুখ লুকিয়ে। একদিন বাবা একটি কাগজে লিখলেন আমি নির্দোষ। সত্যিই আমি নির্দোষ বলে চলে গেলেন। বাবা নেই এই খবর জানার 1 ঘন্টার মধ্যে আমার মাও তার ভালোবাসার মানুষের সাথে একই রাস্তায় হাঁটা দিলেন। নিঃসঙ্গতার নীলিমায় একাকিত্বের নিবিচ্ছায় ঘেরা সর্বদিক। মন খুঁজে কোনো অজানা মুগ্ধতার সুর। তবে বিষাদের অশ্রু কণিকা মুক্তর মতন ঝরে পড়ল অন্বেষার চোখের কোণ বেয়ে। সাথে এক ভারী দীর্ঘশ্বাস। নিজের চুল টানতে থাকা বর্ণের হাত জোড়া থামে। আর চোখে চাইল অন্বেষার দিকে। হৃদয়হীনের মতো বলে উঠল, আমার এইসব কইয়া কি লাভ? আমার মনে কারো লাগে এক রক্তিমও মায়া হয় না। লাভ নেই, তাই তো বললাম। স্মৃতিরা আসছে ভাসমান পবনে ভেসে। আজ এই বুড়িগঙ্গা অতীতের অনেক স্মৃতির দ্বার খুলে দাঁড়াচ্ছে। আধার হৃদয়ের গভীরে জ্বলছে পুরনো দিনের একটা প্রদীপ। ভাঙা হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে চঞ্চলতা এলো। অন্বেষার মনের গভীরে যে কে দেখতে পারল না বর্ণ। দৃষ্টিপাত হলো তার অশ্রু। বলল, তাইলে মুখে শব্দ অপচয় করলা কেন মাইয়া? শূন্যে চেয়ে অন্বেষা জবাব দিল, আপনাকে বলে লাভ নেই, তাই বললাম। আপনি এই অনুভূতি অনুভব করতে পারবেন না। ভুলে যাবেন, নয়তো উড়িয়ে দেবেন। আজ অনেক বছর পর বুড়িগঙ্গার তীরে এসে মনে পড়লো আমি এতিম। বর্ণ কোনো জবাব দিল না। কপাল কুঁচকে চেয়ে রইল চোখে অশ্রু নিয়ে অবলীলায় হাসতে থাকা মেয়েটার দিকে। অন্বেষা নিজে থেকেই বলে উঠল, অনেকদিন পর আমার জমানো কিছু ফাও কথা কেউ শুনলো, হোক সেটা অনিচ্ছায়, জোর করে। ভালো লেগেছে আমার। এবার শুনতে মোটেও আগ্রহী নয় বর্ণ। প্রসঙ্গ পাল্টে জানতে চাইল, ঢাকা শহরে কি একলা থাকো? এই যে চুনিমুন্নি, যাদের আপনি বিশাল জ্ঞান দিয়েছিলেন নীলক্ষেত মোড়ে, তাদের সাথেই আমার বসবাস। ঘরের মধ্যে সাপ বিচ্ছু পালা শখ না? হুম কাম কাজ করো নাকি অকম্মার ঢাকি?
একটা চাকরি করি আর পড়ালেখা। বাহ, কোন ভার্সিটি? যে ভার্সিটির জাল আইডি কার্ড বানিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন আপনি, সেই ভার্সিটির আসল আইডি কার্ড ধারী আমি। বলে হাসলো দুজনে। অনেকটা সময়ের বিরতি নিয়ে বর্ণ ভারী গলায় বলতে শুরু করলো। শোনো মাইয়া, মানুষ মানুষের চরম শত্রু। মানুষের লোকে সুখ দুঃখ ভাগাভাগি করতে নেই। আমি এসব বয়ান যাতে পছন্দ করি না, কিন্তু তোমার যেই হাল, অন্তরাত্মা সিলাই করতেছে, তোমার জ্ঞানের টনিক দরকার। ক্ষতি হওয়ার ভয়ে লুকিয়ে ছাপিয়ে বেড়াবো? ভারমুখ এবং শীতল দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করলো অন্বেষা। নাজুক মানুষের ক্ষতিতে ধরে বেশি। আমার ভয় নেই, লুকানোর কিছুই নেই। আমার চরিত্র উন্মুক্ত, অতীত বর্তমান সবটাই। বর্ণ তারা চোখে চেয়ে বলে। ফিল্মি লাইন মারতেছ নাকি কবি হওয়ার চেষ্টা? অনেকক্ষণ পর অন্বেষার মুখে হাসি ফুটে পাশে রাখা ব্যাগ কাঁধে তুলে নিল। যাবার প্রস্তুতি। সেও কথা ঘুরাতে পটু বলল। আপনি অনুমতি ছাড়াই কেন আমায় তুমি বলে ডাকেন? বর্ণ এক লাফে উঠে দাঁড়ালো, কাপড় ঝেড়ে অমনোযোগী সুরে বলল। কারণ আমি আমার মর্জির মালিক। তুই ডাকি নাই, শুক্রিয়া আদায় করো। অভদ্রতা বলে এটাকে। আমারে ভদ্রতা শিখাও না সেমরি। তোমার মন চাইলে তুমি ডাকো। আপনি ডাকে একটা সম্মান আছে। তোমার কি নিজের সম্মানীয় ব্যক্তি মনে হয়? অন্বেষা মাথা দুলিয়ে হেসে স্বল্প ভাষা ব্যয় করে জবাব দেয়। ঠিক আছে, ডাকবো। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে একবার ঘুরে তাকালো অন্বেষা। বাবার সাথে বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণ করেছিল সে। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে চলে যায়। নিঃশব্দে ঝরে পড়ে এক শুষ্ক পাতা বাতাসের মৃদু স্পর্শে। মৃত্তিকার গভীরে লুকিয়ে রাখা যেন এক তীব্র আকাঙ্ক্ষা। আশার আলো জ্বলুক পুনরায় এই তমসাচ্ছন্ন জীবন দশায়। নতুন ভোরের প্রতীক্ষায় সে। কেউ ভালোবাসার প্রদীপ নিয়ে এসে আলোকিত করুক। বাড়ির ভেতরে কদম রাখতেই জানতে পারলো অন্বেষা তাকে ঘর কালি করতে হবে 2 দিনের মধ্যে। বাড়ির মূল ফটক অবধি পার করতে পারেনি অন্বেষা। বাড়িওয়ালা কেচি গেটের সামনে দাঁড়িয়ে সরাসরি বলে উঠলেন, তার কণ্ঠে রাগের আভাস। কপাল কুঁচকে থাকে প্রায় সময়। হুট করে কি হলো, কেন বাড়ি ছাড়বে সে কিছুই বুঝতে পারছে না। শুধু কি সে একাই নাকি বাকি 2 জনও ঘর ছাড়া হবে নিশ্চিত হতে প্রশ্ন করে। আঙ্কেল, রুম্পার, ঝুমা ওরা কি বলেছে এই ব্যাপারে? বাড়িওয়ালা ভদ্রলোক বললেন। ওরা কি বলবে? তোমার হয়ে সাফাই গাইবে? অন্বেষা মাথা নাড়িয়ে বলল। সাফাই কেন গাইবে আঙ্কেল? ওরা কি রাজি হয়েছে 2 দিনে বাড়ি ছাড়তে? আর কেন আমাদের বের করে দিতে চাইছেন? ভদ্রলোক আবারও কপাল কুঁচকে নেন। মুখভঙ্গি এমন যেন আকাশ থেকে পড়লেন। কথা শুনে বললেন। আমাদের মানে? আমাদের কি তুমি একলা বাড়ি ছাড়াবা? ওরা 2 জন না? স্পষ্ট শুনেছে অন্বেষা। বিস্ময়ে ভরা 2 চোখ চেয়ে মনের প্রশ্নটা মুখে প্রকাশ করলো। কেন আঙ্কেল, আমি কি করেছি? কি করছো জানো না? তোমার নামে কমপ্লেন আসে। তুমি পোলা নিয়ে ঘুইরা বেড়াও, রাত কইরা বাড়ি ফিরো। তোমার রুমমেটেরা ওই পোলারে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছে। আমি আমার বাড়ির সম্মান নষ্ট করতে দিতে পারব না। 2 দিনে অন্য জায়গা দেখো। আঙ্কেল, আমার কথা শুনুন। ভদ্রলোক হাত খাড়া করে দিলেন। শুনতে চান না সে কিছু। অন্বেষা তারপরেও বলে ওঠে। আপনি জব্বার চাচাকে জিজ্ঞেস করুন, উনি তো সবসময় ডিউটিতে থাকেন। কোনো ছেলেকে দেখেছেন কিনা নিশ্চিত হয়ে নিন আঙ্কেল। বাড়িওয়ালা আরও তেতে ওঠেন। বাজখাই গলায় বলে ওঠেন। আমার বাড়ির দারোয়ানকে তুমি হাত করে রেখেছ। অবশ্য তোমার বিপক্ষে কিছুই বলবে না। শুধু ঝুমা আর রূপাই নয়, আশেপাশের অনেক ফ্ল্যাটের লোকজন বলছে তোমার এই কাণ্ড কারখানার কথা। সবাই কি ভুল? বাড়ি ছেড়ে কোথায় যাবে এই চিন্তায় ভীতিগ্রস্ত মুখভঙ্গি বদলে গেল অন্বেষার। খুব ভালো করেই জানা আছে এর ঝুমা আর রুম্পার কত খাতির আশেপাশের ফ্ল্যাটের মানুষদের সাথে। প্রতিদিন এই ঘর ও ঘর গিয়ে গল্প জুড়ে। কিছুটা কঠিন গলায় অন্বেষা জবাব দিল। যদি আমি জব্বার চাচাকে হাত করে রাখি, তাহলে ঝুমা আর রূপাও আশেপাশের ফ্ল্যাটের সবাইকে হাত করে রেখেছে। আমার তো অত সময় নেই আঙ্কেল। আমি জাতের মানুষের সাথে মিশি। অজাত কুজাত মানুষের সাথে রসালাপ করার মতো সময় ইচ্ছে কোনোটাই নেই আমার। অন্বেষা তেজস্বী রূপে বাড়িওয়ালা আরও চটে গেলেন। তার মতে অন্বেষা ভুল। ঝুমা এবং রুম্পা যা বলেছে সেটাই সঠিক। জবাব দিল বাজখাই সুরে। ভুল কইরা আবার তেমাক দেখাও। 2 দিনে ঘর থেকে বের হইবা, নইলে তোমার জব্বার চাচাও চাকরি চাইব। জি, ছেড়ে দিব। খুব ভালোই পারেন আপনারা অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালাতে। সত্যতা যাচাই করতে আসেন না। এমন মানুষের ভিড়ে আমার না থাকাই শ্রেয়। বলেই বাড়িতে ঢুকে যায় অন্বেষা পেছন থেকে চেঁচিয়ে বলছেন। হ চাও, তোমার মতো একজন না থাকলে আমি ভাইসা যাব না। কি খবর মোখলেস মাতাব্বর?
বলেই বাড়িতে ঢুকে যায় অন্বেষা পেছন থেকে চেঁচিয়ে বলছেন। অভদ্রের মতো আচরণ, খালি গায়ে হাফ প্যান্ট পরে বসে আছে বর্ণ। দেহের ভঙ্গি রাজকীয়, পাজরা বাদশাহী ভঙ্গিতে, রাখা চোখে আগ্রাসন, কপালের আঘাত সচক্ষে দেখা যাচ্ছে, কালো বর্ণ ধারণ করেছে। মোখলেস সাহেব অনুমতি নিলেন না, বর্ণের ঘরে এসে নিজে থেকেই বসলেন, যেন তারই ভিটা। খুব শান্ত স্বরে বলে উঠলেন। জনির লগে তোর দাঙ্গা কি করলে থামবো? বর্ণ তৎক্ষণাৎ উত্তর দেয়। এইটা আমার চেয়ে আপনিই ভালো জানেন। আমি জানি আর আমি চাই তুই তোর পক্ষে রাখ। আপনার পোলারে গলা আর চোখ দুইটা নামায় একবার কইবেন আমার সামনে। কেন, তুই কোন জায়গার মাস্তান? বর্ণ ঘাড় ঘুরিয়ে দেখল ছোট কৌটায় ধনিয়া রাখা। হাত বাড়িয়ে কিছুটা হাতের মুঠোয় নিয়ে মুখে পুরে দিল। কৌটা এগিয়ে সাধল মোখলেস সাহেবকে। কথার জবাব না দেওয়ায় ভারী অসন্তুষ্ট চোখে চাইলেন মোখলেস সাহেব। বর্ণ ধনিয়া চিবুতে চিবুতে বলল। পুরান ঢাকার। মাস্তানি অন্য জায়গায় কর, এই এলাকা ছাড়। বর্ণ তুচ্ছ হেসে মাথা দুলায় বলে। সম্ভব না। তোর অকালে মারা পড়ার অনেক শখ। মরার কোনো কাল হয় না, যখন আইবে তখনই সই। কলিজার পাটা অনেক বড় হয়েছে না? আপনি জানেন না? মোখলেস সাহেব জানতেন কথার জবাব দিতে হিমশিম খাবেন, তারপরেও এসেছিলেন ছেলের জন্যে। তিনি এটাও জানেন একবার মেরে যে হাসপাতালে পাঠাতে পেরেছে সে আরও কিছু করতে পারবে। আপনার পোলার আগে জন্ম আমার। এই মহল্লার ধুলাবালি পর্যন্ত আমার পরিচিত। হাসি আহে আমার মহলের মতো একটা বাড়ি থাইকা এক বেটায় আমার পুরান ঘরে আইয়া মিনমিন করতেছে। এত অধপতন কেমনে মোখলেস মাতব্বর? বর্ণ উঠে গিয়ে স্টিলের গ্লাসে নল হতে এক গ্লাস পানি এনে এগিয়ে দিল। বলল। জিততে পারলেন না, পারবেনও না। আপনার দুর্বলতা আমার পায়ে তলানিতে। জোরে চাপ দিলেই শেষ। সান্ত্বনা পুরস্কার হিসেবে কলের কাঁচা পানি খাইয়া গলাটা একটু ভিজান। কপাল চাপড়াচ্ছে বর্ণ। কাদো কাদো মুখটা ইচ্ছাকৃত নিজের কপালে জোরে জোরে চাপড় দিয়ে গেল। সেটা দেখে অন্বেষা প্রতিক্রিয়া শূন্য চোখে চেয়ে রয় তার দিকে। কীর্তি বোঝার বোধ ক্ষমতা নেই তার। তাদের দেখা সেই বরাদ্দকৃত স্থানে, উন্মুক্ত লাইব্রেরির প্রাঙ্গণে। এ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সব এলোমেলো হলেও লাইব্রেরিতে আসতে ভুল হয় না কারোই। বর্ণের এমন হাই হুতাশ দেখে চোখের এক কোণে যে পানি ছিল সেটাও শুকিয়ে গেছে অন্বেষার। সাথে অধৈর্যরাও জিভ দিয়ে ভিজিয়ে শুষ্কতা দূর করে। বোকা স্বরে প্রশ্ন করে। আপনার কি হলো? বর্ণ তার কালজয়ী অভিনয় বন্ধ করে অন্বেষার দিকে তাকায়। ঝড়ের ন্যায় নিঃশ্বাস ফেলে বলল। আমার আমার কখনো কিছু হতে দেখছো? হয় খালি তোমার। কিছুতে কিছু হইলে গল ছাড়াইয়া দাও আর চোখ বাইয়া পানি পড়ে। মানে সমস্যাটা কি? ঠোঁটে ঠোঁট চাপে অন্বেষা। হৃদয়হীন মানুষ। এর মাঝে মনে পড়ল তারও তুমি বলে ডাকার কথা। কান্নাকাটির মধ্যেও স্মরণশক্তির টিউবলাইট জ্বলিত। বলল। আপনার মতো বখাটে বাউন্ডেলে ছেলের ইমোশন বলতে আবার কিছু আছে নাকি? ইচ্ছে করে ঠোঁটের বিকৃত ভঙ্গি বানিয়ে বর্ণ প্রশ্ন ছুড়ে। কি এর শোষণ? অন্বেষা আওয়াজ উঁচু করে বলল। ইমোশন? বর্ণ কথা এড়িয়ে বলে উঠল। আরে মরার কান্দা জুড়ছো কি লাইগা এটা কো? মনের সুখে। তারা জবাব দিল অন্বেষা। প্রশ্ন করে জবাব পায়নি। মেজাজটা বিগড়ে গেল বর্ণের। মুখ শক্ত করে বসে রইল পায়ের উপর পা তুলে। কিয়ৎক্ষণ পর অন্বেষা নিজে থেকেই বলে উঠল। আমাকে 2 দিনের মধ্যে ঘর ছাড়তে বলেছে বাড়িওয়ালা। চোখ ঘুরিয়ে তাকালো বর্ণ। মেয়ে মানুষের এই স্বভাব। অবাক না হয়ে পারা যায় না। প্রশ্ন করলে সরাসরি জবাব দেয় না, ইনিয়ে বিনিয়ে রং তামাশা করবে, এরপর মূল কথায় আসবে ঠিকই। বর্ণ জবাবে বলে। একদম ঠিক করছে, ঘেটি ধরে বাইর করাই উচিত। রাগে মুখ কুচকে চায় অন্বেষা। সহানুভূতি তো নেই, মানবিকতাটা পর্যন্ত নেই তার মাঝে। এমন আমিষহীন লোক প্রথম দেখেছে জীবনে। অমানবিক। হ, গায়ে লাগলো না কথাটা? গায়ে লাগবে কি করে? শরীরে তো গন্ডারের চামড়া। কাম নাই, কাজ নাই, এদিক ওদিক ভাড়াদাম্মা ছেলেদের মতো ঘুরে বেড়ানো ছাড়া, মারামারি আর রংবাজি ছাড়া আর কোনো কাজ আছে তোমার? সাথে অভদ্র মুখের ভাষা। আমার অনেক কাজ, বুঝলে? লেখাপড়া, কাজ, আর তুমি অকর্মার ঢেকি। ঢোলের মতো সারাদিন ঢাকাইয়া সুরে বাজতেই থাকো। অসভ্য ইতর কোথাকার জানি। ইংরেজিতে লাইফ লেজ বলে এটাকে। মনের পীড়া আর চিন্তায় ক্রোধে হয়ে বেরিয়ে এলো। অনেকগুলো কথা একসঙ্গে বলে হাঁপ ছাড়ল যেন। হালকা মনে হচ্ছে নিজেকে। শক্ত কঠিন মুখে বর্ণের থমথমে মুখের দিকে চেয়ে রয় নির্ভয়, জবাবের আশায়। এর দিক না কিছু তেরা উত্তর। আজ অন্বেষাও
তৈরি জমানো সব ধরনের ক্ষোভ এই অকর্মার উপর ছাড়তে। নে হাতে সেরি মানুষ, নইলে আমার রহমানের তোফা হিসাবে তোমার ওই টসটসে গালে চটকানা দিয়া হাড্ডি ছাড়া বেড়া করে ফেলতাম। অন্বেষা অর্থ না বুঝে প্রশ্ন করে। চেহারা মেরা। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সামনের দিকে যেমন ভস্কাইয়া যায় অমন। ফোঁস করে অন্বেষা জবাব দেয়। এইসবই তো পারবে। আমি একটা বিপদে পড়েছি, কই সাহায্য করবে তুমি? নাটক জুড়ে বসেছো। এবার আইসো লাইনে, সাহায্য লাগবো এটাই হলো আসল কথা। কেন করুন সাহায্য? সেদিন না তোমাকে বিরিয়ানি খাওয়ালাম, আবার ঝালমুড়ি খাওয়ালাম, ব্যান্ডেজের বিলটাও তো আমি দিয়েছি। আহারে খসর মাইয়া মানুষ রে, খাওয়াইয়া খোটা দেয়। অনেক তর্ক বিতর্কের পর দমে এলো অন্বেষা। মনে হলো বাচ্চামো করছে, এভাবে বলা আসলেই ঠিক হয়নি। তবে ক্ষমা চাইবে না কিছুতে, উপলব্ধিটা নিজের মধ্যেই থাকুক। পায়ের উপর তুলে রাখা পা অনবরত নাড়িয়ে বর্ণ বলে। এই তো এমনই চুপ থাকবা, পরিবেশ শব্দ দূষণ মুক্ত থাকবে। অন্বেষার এমন ছোট উত্তর শুনে বর্ণ বলে। ঢং আর ন্যাকামি করবো না, আমি তোমার সহ্য করবো কেন? কি লাগো তুমি আমার? হঠাৎ কইরা কই থেকে উইডা এসে জুড়ে বইছে, ঘাড়ের উপরে সাতশনের মতো চাই পাচ্ছ। অন্বেষার মাথায় হুট করে দুষ্টু বুদ্ধি খেলে গেল। মলিন মুখ অবয়ব বজায় রেখে হাতে গিয়ে দেয়, বলে। এসে আমরা বন্ধুত্ব করি। বর্ণ আবারও তুচ্ছ হাসে, বলে। এইসব ধান্দাবাজি আমি বুঝি। সাহায্য পাওয়ার নয়া টেকনিক, প্রথমে বন্ধুত্ব করা, তারপর হুট কইরা একদিন জানতে পারমু তুমি প্রেমে পইরা নিজের হাত কাটতেছো। তোমার মতো বখাটের সাথে প্রেম করার ইচ্ছে আমার নেই। আই ডিজার্ভ বেটার। এখন কি করবো আমি? বখাটের মতো রাস্তায় রাস্তায় ঘুরে আমার জন্য বাড়ি খুঁজবে, অবশ্যই মেয়েদের মেস, পরিবেশ ভালো যেখানে। বর্ণ চোখ পাকিয়ে তাকায়। আবদার শুনে ইচ্ছে হলো গালে ঠাটিয়ে একটা চড় দিতে, কিন্তু এই ছিচকাদুনে মেয়েকে থাপ্পড় দেওয়া বিশাল রিস্কের ব্যাপার স্যাপার। বর্ণ উঠে হাঁটা দিল, অন্বেষাও ব্যাগ কাঁধে তুলে তার পিছু পিছু। আন্দাজ করতে পেরে কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করে বর্ণ। হাঁটতে হাঁটতে একটা কোলাহলপূর্ণ কমিউনিটি হলের সামনে এসে থেমে যায়। পিছু ফিরে অন্বেষার দিকে তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। হুট করেই বলল। কাপড় চোপড় তো ভালাই নিছো, চুলগুলি খোলো। কেন? খোলো মিয়া, এত প্রশ্ন করলে আমি তোমার বাড়ি খুঁজা দিমু না। কারণ না জেনে চুল খুলতে কোনোভাবে রাজি না অন্বেষা। এই ভ্যাবসা গরমে কেন খুলবে? লাভটা কি? বর্ণ চোখ দিয়ে আগুন ঝাড়ালো যেন, বলল। 1 থেকে 3 গনমু, এর আগে চুল না খুললে এই যে পাশে ডেরেন একটা ধাক্কা দিমু, বেশি না। বলেই কিছুটা এগিয়ে আসে বর্ণ। সত্যি সত্যি ফেলে দিবে ভেবে পিছিয়ে যায়। হাত উঁচু করে চুলের খোপা ছেড়ে দিল। মাঝারি আকারে চুলগুলো অনায়াসে পিঠে গড়িয়ে পড়ে। স্বস্তি মিলল যেন বর্ণের অন্তরে। বলে উঠে। মানুষের বাচ্চা লাগতেছে এবার। চুল কেন খোলালে? বর্ণ বাঁকা হাসে, ঘুরে তাকায় কমিউনিটি হলে সদর দরজার দিকে। এক ঝাঁক মানুষ আসছে, আরেক ঝাঁক বেরোচ্ছে, রং বেরঙের পোশাক পরনে, মেকআপের প্রলেপে ঢাকা এক এক রমণীর মুখমণ্ডল। অন্বেষা চোখ পিটপিট করে গর্দান কিছুটা তুলে বর্ণের মতলব বোঝার চেষ্টা করছে। পকেটে হাত গুজে বর্ণ আনন্দিত সুরে বলে। মনে হয় ভিতরে হেব্বি আয়োজন। কিছুটা সন্দেহ পুরোপুরি সঠিক প্রমাণিত হলো। অন্বেষা যা আন্দাজ করতে করতে থেকে যাচ্ছিল তাই দম আটকে আসলো, বলল। না। চলো। এত খাবার গলা দিয়ে নামেনি কিছুই। অন্তরাত্মা শুকিয়ে চৌচির হয়ে যাওয়ার উপক্রম। রুহ বেরিয়ে আসতো আরও কিছুক্ষণ পরেই। ভাগ্যিস বেরিয়ে এসেছে। পাগলের মতো হো হো করে হেসে যাচ্ছে বর্ণ। সে তো কবজি ডুবিয়ে খেয়েছে, দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান ছিল না। যেন বিনা দাওয়াতে বিয়ে খেতে এক্সপার্ট সে। অন্বেষা নিজের এক হাত তুলে দেখলো, এখনো কাঁপছে হাত অবধি। এমন ভয় আগে কখনো পায়নি। কাণ্ডজ্ঞান হারিয়ে কাপা হাত নিয়ে সজোরে ঘুষি বসালো বর্ণের বাহুতে। বর্ণের হাসি থেমে যায়, কপালে 3-3টে গাঢ় ভাঁজ পড়েছে। চোয়াল শক্ত করে বলে। কলিজা বহুত বড় হইয়া গেছে না? বর্ণের রাগের কোনো প্রকার তোয়াক্কা না করে অন্বেষা তর্জনী আঙ্গুল তুলে শাসালো, বলল। চুপ। এগুলো মানুষের কাজ? ধরা পড়লে দুজন মিলে ধোলাই খেতাম। আর ভিডিও ক্যামেরাম্যান তো ভিডিও করেছে, সেখানে যদি ধরা পড়ি? উল্টো ঝাড়ি খেয়ে প্রতিক্রিয়া শূন্য হয়ে পড়ে বর্ণ। এমনভাবে একটা মেয়ে তার ধমকের উপর ধমক দিয়ে নিজের কথা বলল, কোনো তোয়াক্কাই করলো না তার মেজাজকে। থম মেরে রইল বর্ণ কিছু সময়ের জন্য, তাতে দাঁত পিষে কটমট করে চেয়ে আছে। অন্বেষা দ্বিগুণ তেজ দেখিয়ে বলে। কি হ্যাঁ কি চোখ দেখো কেন? চোখ তুলে মার্বেল খেলমু একদম। আমারে অবলা নারী ভেবেছো? হতবুদ্ধি দৃষ্টি, চোখ রাঙিয়ে শাসিয়ে যাচ্ছে নির্বিশঙ্ক আনন।
অবিরত ও মুখ চলে যেখানে বর্ণের, সেখানে আজ বাকশক্তিহীন আহমকের মতো চেয়ে আছে লোহিত উজ্জ্বল শ্যামলা মুখ পৃষ্ঠে। কোথা থেকে এলো সে, কেন এলো, কেনই বা জড়ালো? বর্ণের মুখের সামনে তুড়ি বাজিয়ে অন্বেষা বলে, অফিস আছে আমার, যাচ্ছি। কালকের মধ্যে আমার জন্য থাকার জায়গা খুঁজবে, না হয় মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেব। প্রস্থান করে অন্বেষা। বর্ণ চেঁচিয়ে বলল, হ, তোমার বাপ দাদার কেনা গোলাম তো আমি। অর্ডার চালাইবা আর আমি কমল দুলে নাচমু। শুনেছিল অন্বেষা। চোখ ঘুরিয়ে আরেক দফা শাসিয়ে গেছে। বর্ণ মাথার চুল খামচে ধরল, বিড়বিড় করে বলল, কোন পাগল ছাগলের পালায় পড়লাম আমি? বৃষ্টিস্নাত সন্ধ্যায় সিক্ত কোলাহলে নগরী ধ্বনিত প্রতিধ্বনিত। নিঃশেষিত ক্লান্ত অন্বেষার পদচারণা স্যাঁতস্যাঁতে সরণিতে, কাঁধে ব্যাগ, মস্তিষ্ক ভর্তি চিন্তা চেতনা, স্বল্প ভেজা কেশ উজ্জ্বল শ্যামলা ললাটে লেপটানো। পারিপার্শ্বিক অবস্থা ব্যস্ত থেকে ব্যস্ততর, যানবাহনের অজস্র কোলাহল। এই হইচয়ের মাঝে অন্বেষা শ্রবণেন্দ্রিয় যেন বধির। ভরাক্রান্ত অন্তরের বিরাগ গীত গান রাস্তায় ছড়িয়ে সোদামাটির মধুর সুবাসও গুরুত্বহীন। এই প্রশ্নের কাছে কি করবে? নিয়ন আলোর নাচন পেরিয়ে যাচ্ছে একের পর এক। শহরের কলরবে হারিয়ে যেতে ইচ্ছে হয়। ইস, যদি পেত বর্ণের মতো একটি ছন্নছাড়া জীবন। আজ উদ্দেশ্যে বাড়ি নয়, মোড় ঘুরিয়ে হাঁটা দিল অন্য পথে। এসে দাঁড়িয়েছে ধানমন্ডির এক আলিশান বাড়ির সামনে। উঁচু দালান, আভিজাত্যে টইটুম্বর। কাপড়ের অবস্থা কিছুটা শুধরে ঢুকে গেল। 2 লাখ টাকা আপনাদের জন্য 2,000 টাকা হলেও আমার জন্য অনেক বড় একটা অঙ্ক ফুপু। হাতের কাজে সাহায্য করে যে মেয়েটি 2 কাপ চা আর হালকা নাস্তা এনে ড্রয়িং রুমের কাছের টেবিলের উপর রাখলো। অন্বেষার মনোযোগ এখন চায়ের দিকে নয়, বরং মূল কথায়। জেসমিন আক্তার বলে উঠলেন, তোমার টাকা কি আমরা মাইরা খাবো মা? আমার কাছে আছে, সেভ আছে। সেফ আছে, কিন্তু আমি খরচ করতে চাই ফুপু। আমার দরকার। আমার ভার্সিটি সেমিস্টার ফি দিতে হবে, ঘর বদলাবো। আজকাল এই শহরে অ্যাডভান্স না দিয়ে কোনো বাসা ভাড়া পাওয়া যায় না। আমার আরও প্রয়োজন আছে। তাছাড়াও টাকাটা আমার বাবার। কণ্ঠে সামান্য কঠোরতা টেনে কথাটা বলে অন্বেষা। তার এমন কথায় কিছুটা কপাল কুঁচকান জেসমিন আক্তার। তবে চতুরতা দেখিয়ে নিজের বিরক্তি দমিয়ে নিলেন। বললেন, মাগো, তুমি আমার একমাত্র ভাতিজি। তোমারে বললাম আমার শৌফিককে বিয়ে করে এই ঘরে আসো। তোমার ফুপ্পু থাকতে তুমি কেন দিন আনবা দিন খাইবা? এই বাড়িতে রানী হইয়া থাকবা তুমি, একা সংসার পাইবা। আমরা আর কতদিন? অন্বেষা আড়ালে তুচ্ছ হাসেই হাসি জেসমিন আক্তার দেখল কিনা কে জানে। সে তার বেয়ারা ছেলেকে অন্বেষার ঘাড়ে চাপাতে চাইছে, যার প্রথম বিয়ে টিকেনি। শাশুড়ি আর স্বামীর অত্যাচারে 2 পাশে গৃহত্যাগ করেছে। সর্বহারা মেয়েকে ঘরের রানী নয়, বরং দাসী করে এনে হুকুম চালানোই তার মূল উদ্দেশ্য। কিন্তু অন্বেষায় চতুরতায় পড়বে না কিছুতেই। উঠে দাঁড়ালো আর বলল, সৌভিক ভাই আমার আপন ভাই, তার দিকে অন্য নজর দিতে আমার ঘৃণা লাগবে নিজেরই। আপনি তো জানেন আমি ছোটবেলা থেকেই খুঁতখুঁতে স্বভাবের। যদি বিয়ে করে সংসার না করতে পারি, আপনার ছেলের দ্বিতীয় সংসার না টিকলেও লোকে মন্দ বলবে। জেসমিন আক্তার উঠে দাঁড়িয়েছেন। অন্বেষার সাথে হেঁটে দরজার উদ্দেশ্যে পা বাড়ান। অন্বেষা জুতো পায়ে দিয়ে বিদায় জানানোর পূর্বে দাম্ভিক কণ্ঠস্বরে বলল, শুক্র শনিবার ব্যাংক বন্ধ থাকে ফুপু। আমি রবিবার টাকাটা নিতে আসবো। পুরো 2 লাখ টাকাই দরকার আমার। অন্বেষার মুখশ্রীতে তীব্র অনুশোচনা। ভুলক্রমে একটি কাণ্ড ঘটিয়েছে, যার ফলস্বরূপ ব্যথায় কাতর বর্ণ। কঠিন মুখের আড়ালে যন্ত্রণা লুকাতে চাইলেও কিছুটা তাড়ার ন্যায় ফুটে উঠেছে। মনস্তাপে পুড়ছে চিত্ত। করুণ দৃষ্টিতে চেয়ে রইল। ভুলবশত বর্ণের পায়ের গিরাতে আঘাত দিয়ে বসেছে অন্বেষা। বেখেয়ালিতে সম্পূর্ণ অনিচ্ছাকৃত। অনেকবার ক্ষমা চেয়েছে, তাতে বর্ণের তরফ থেকে তেমন কোনো জবাব আসেনি। মুখের গাম্ভীর্য ধরে রেখে পা তুলে বারবার হাত বুলেছে ব্যথা পাওয়ার অংশে। অন্বেষা চেয়ে রইল। স্বাভাবিকের চেয়ে অনেকাংশে ফোলা বর্ণের পায়ের এই স্থানটা সংশয় জাগলো। অনেকটা সময় পর প্রশ্ন করে, তোমার পায়ের এই অংশ এত ফুলে গেছে কি করে? ব্যথা দিয়েছি বলে? এক উত্তপ্ত শ্বাস ফেলল বর্ণ। মুখের ভঙ্গি স্বাভাবিক করে গুরুত্বহীন বলল, কি জানি। বললো? অন্বেষা আরো ভালোভাবে দেখলো, না, এই ফোলা অংশ মোটেও স্বাভাবিক নয়। ব্যথা পেলে কয়েক সেকেন্ডে এতটা ফুলে যাবে না। তোমার অস্বাভাবিক লাগছে না? বর্ণ বাঁকা চোখে চেয়ে বলল। জি না। অন্বেষা ক্ষিপ্ত গলায় বলে, খেয়ালি সব বিষয়ে ভালো দেখায় না। বর্ণ ঠিক অন্বেষা সুরে জবাব দেয়, তো কি করমু? তোমার মতো পথে ঘাটে হাত পা ছড়াইয়া কান্দাকাটি করমু? আজাইরে আজাইরে প্রশ্ন করো খালি। এই ফলা আজকালকের না, 7-8 মাস আগের হইব। 7-8 মাস যাবৎ পা ফোলা নিয়ে বসে আছে, আবার গলা উঁচু করে বলছে যেন বিশ্ব জয় করেছে। অন্বেষা ফের প্রশ্ন করে, ডাক্তার দেখাওনি? টিউমার হইছে, অপারেশন করবার কইছিল। গোল গোল নেত্রজোড়া বিস্মিত চাহনিতে চেয়ে ভয়ানক একটা কথা অবলীলায় বলে ফেলা ছেলেটির দিকে তাকিয়ে আছে অন্বেষা।
তোমার কি মাথা খারাপ? বসে আছো কেন এটা নিয়ে? অপারেশন করাওনি কেন? বর্ণের তরফ থেকে আবারও হেয়ালি জবাব আসে। মন চায় নাই। রেগে গেল অন্বেষা, বিক্ষিপ্ত সুরে বলল, বাড়াবাড়ি হচ্ছে না নিজের জীবনের সাথে? এটা কি কোনো ছোটখাটো বিষয়? তোমার বেয়ারা চালচলন, গুরুত্বহীন কথাবার্তা, বাউন্ডুলে জীবন, এইসব কি করে বোঝাতে চাও? তুমি খুব স্মার্ট, তোমার কিছুই যায় আসে না। ছেলে খেলা না, জীবনটা বর্ণ। বর্ণের এলোমেলো অগোছালো চুলগুলো কপালে এসে পড়ে আছে, মুখে কোনো রূপ প্রতিক্রিয়া নেই। অন্বেষার দিকে চেয়ে বলল, আমি বাইসা আছি, মরার মতো কিছু হয় নাই। অল্পতে রেগে যাওয়া এবং সহানুভূতি দেখানোর প্রবণতা অন্বেষার প্রবল। তার বাবা জানিয়েছিলেন তাকে তার এই স্বভাব সম্পর্কে, নয়তো কোথায় ছিল তার বুঝবার মতো জ্ঞান। এই মুহূর্তে বর্ণের প্রতি মায়া এবং ক্রোধ দুটোই হচ্ছে। রাগকে সায় দিয়ে ঝাঁজ মিশ্রিত স্বরে বলল, তুমি এক্ষুনি যাবে আবার ডক্টরের কাছে? চলো, আমিও সাথে যাব। এখন পায়ের টিউমার কোন পর্যায়ে আছে সেটা জানতে হবে, তারপর বাকি চিকিৎসা। এক্ষুনি উঠবে, কোনো টালবাহানা চলবে না। না, বললাম তো কোনো টালবাহানা চলবে না। এক্ষুনি উঠে ঢাকা মেডিকেলে যাব। চলো, না হয় ঘাড় ধরে নিয়ে যাব। একবার না করছি না। নাটক দেখার সময় নেই কিন্তু, অফিস আছে আমার। বলেই উঠে দাঁড়ায় অন্বেষা। উদ্দেশ্য এখন এই ডাক্তারের কাছে যাওয়া, তবে নাছোড়বান্দা বর্ণ। মেজাজ খারাপ হয়ে গেল তার মুহূর্তে। এত অধিকার বোধ মিলিত গলার আওয়াজ জ্বালা ধরাচ্ছে শরীরে। আকস্মিক মনে হলো কেউ রাজত্ব করতে চাইছে তার উপর। দাঁড়িয়ে খ্যাপাটে কণ্ঠে বলে, এত দরদ দেখাইবা না, আমার শরীরে পোষায় না। কি তুমি, কে তুমি? আমার কিছু লাগো? আমার কিছু লাগো না যেহেতু, আমার কোনো কিছু তোমার গায়ে লাগাইতে হইব না। আমি তোমার ভালোর জন্যই বলেছি, খারাপের জন্য বলিনি। আর এর জন্যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে হবে কেন? আমি মানুষ নই? বর্ণ বলল, আমার ভালো চাই না তো আমি, তুমি কেঠা আমার ভালো চাও? তুমি আমার চিনো না মাইয়া। আমি খারাপ হইলেও জঘন্য খারাপ, কিন্তু নিজের উপরে অনেক কন্ট্রোল আছে। এই কন্ট্রোল আছে দেখা তোমার কিছু কই না, কারণ তুমি হইলা 2 দিনের মেহমান। কয়দিন পর বর্ণেরে চিনবা না, না চিনলেও আমার কিছু যায় আহে না। যাও এই দেখ চোখে সামন থাকা, বলেও চিন্তা করো না আমার উপরে জোর খাটাবার। অন্বেষা ঠোঁট শক্ত করে কামড়ে শুনেছে বর্ণের তিক্ত কথাগুলো। বর্ণের কথা শেষ হলে জবাবে বলল, নিষ্ঠুর! আমার কথার কি অর্থ দাঁড় করাচ্ছ তুমি? আমি জোর খাটাবো কেন? কেন একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করতে পারে না নাকি? বর্ণের চোখে মুখে ভিন্ন রকম ক্রোধ, দাঁতে দাঁত পিষে বলে, আমারে পারে না, শুক্র শুক্র 8 দিন হইল মাত্র আমারই চিনে। দরদ উতলে পড়তেছে না, ওদিকের খাটাইতে চাও? কি ভাবছো আমি সারাদিন এদিক ওদিক ঘুরি বেড়ে দেখা যা ইচ্ছা করে নিতে পারবা? দাসত্ব করা দুর্দিন আহে নাই এই বর্ণের। অপমানিত বোধ হলো, কিছুটা লজ্জিত। উদ্দেশ্য মোটেও খারাপ ছিল না অন্বেষার। বিনিময়ে কতগুলো কঠিন কথা শুনতে হলো। সহানুভূতিশীল এবং অল্পতে রেগে যাওয়া ছাড়াও যে অল্পতে ব্যথিত হওয়ার প্রবণতা আছে সেটা তো তার বাবা জানায়নি। জানালে বোধহয় নিজেকে শুধরে ফেলতে। এই মুহূর্তে খুব লজ্জা বোধ হচ্ছে। কোনো সম্পর্কে নয়, বরং বর্ণকে একজন অগোছালো মানুষ হিসেবেই দেখত সে। সমানুভবী চিত্তে সাহায্য করতে চেয়েছিল। তার টিউমার তো চারটেখানি কথা নয়। বর্ণের আচরণে স্থান ত্যাগ করলো কোনো প্রতিক্রিয়া ছাড়া। অন্যদিকে বর্ণ তার রাগে অটল। অন্বেষা চলে যাওয়াতে তার মাঝে কোনো ফারাক দেখা যাচ্ছে না। 4 দিন বাদে একটি বাড়ির সন্ধান পেয়েছে বর্ণ। খুঁজে দিবে সেই আশায় বসে রয়নি। আর সে খুঁজেও দেয়নি। আগের বাড়িওয়ালা নিয়ম মাফিক তাকে 2 দিনেই ঘর ছাড়া করেছে, শুনেনি কোনো বারণ। বাধ্য হয়ে বাকি 2 দিন হলে কাটালো বান্ধবীর সহায়তায়। ঘর ছাড়ার পূর্বে আর চোখে দেখে এসেছে ঝুমা আর রুম্পার মিটিমিটি হাসি। তারা আজ মহা খুশি। অন্বেষাও হেসেছে নিজের মনের প্রশ্নে, কি এমন লাভ হলো তাকে বাড়ি ছাড়া করিয়ে? এই তো ক্ষণিক, বরং সাথে থাকলে বেশি বেশি জ্বালাতে পারত। অতিরিক্ত চালাক হতে গিয়ে চিরদিনের সুখ হারানোর যথার্থ প্রমাণ। বাড়ি দেখতে এসেছে অন্বেষা। সবশেষে তারও ঠাঁই হলো পুরান ঢাকার অলিতে গলিতে। একটার পর একটা ঠাসা বাড়িঘর। অন্বেষা ভিড়ভাট্টায় থাকতে অপছন্দ করে। হল তার জন্য প্রযোজ্য না। হলের খাবারও তেমন পছন্দের নয়। সর্বহারা হলে সর্বসুখ ত্যাগী হয়ে ঘুরবে, সেটা তার চরিত্র বিরোধী। সাবলেট বাসা চাওয়ার চেয়ে বহু অংশে ভালো পেল। যদিও অনেক পুরনো বাড়ি, কিন্তু অন্বেষার আলাদা একটা ঘর হয়েছে, সাথে নিজস্ব 1 হাত সমান বারান্দা। বাড়িতে প্রবেশ করার পূর্বে মুখ ঘুরিয়ে তাকালো। সন্ধ্যা নেমেছে গলিতে। একজন মানুষের অবয়ব দেখতে পেল সেখানে। চিনতে ভুল করেনি সে। একটু এগিয়ে গিয়ে বলল, সৌভিক ভাই। সৌভিক আধার হতে আলোতে এসে দাঁড়ায়। কোনো জবাব দিল না। অন্বেষা বলল, এভাবে কাউকে ফলো করা কি ভালো কাজ? আপনাকে অনেকক্ষণ আগে দেখেছি আমি, কেন এসেছেন? সৌভিক জবাব দিল, পচা বস্তিতে কেন থাকবা তুমি? আমার সাথে আমার বাড়ি চলো। আপনার বাড়িতে আমি কেন যাব? ওইটা তোমার ফুপুর বাড়ি। ফুপু সম্পর্ক বাবার সাথে জড়িত। যেখানে বাবা নেই সেখানে ফুপুও নেই।
সুস্বাস্থ্যের অধিকারী সৌভিক ছেলেটার সাথে তেজিয়ার চরিত্রহীন বটে। লজ্জা হয় অন্বেষার একে ভাই বলেও পরিচয় দিতে। তুমি এত জলদি পর করে দিলা? আপন ভাবিনি কখনো। তুমি আজকে আমার সাথে যাবে। তোমারে আমি এই কষ্টে দেখতে পারবো না। হঠাৎ এত দরদ কেন সৌভিক ভাই? প্রেমে পড়েছেন? সেটা কি অহরহ মেয়ের প্রেমেই পড়েন? অধিকার খাটাচ্ছেন? সেটা আপনার নেই, আসতে পারেন। সৌভিক রেগে গেল, ক্রোধান্বিত হয়ে বলল, একা থাইকা চ্যাটাং চ্যাটাং কথা শিখছো? চ্যাটাং চ্যাটাং ছোটবেলা থেকেই জানি, আপনার তো জানার কথা। হুট করে অন্বেষার হাত চেপে ধরে সৌভিক ধরে টানতে শুরু করে নিয়ে যাবে বলে অন্বেষা অন্য হাতে সৌভিকের হাত খামচে ঘায়াল করার চেষ্টা করলো। শুধু চেঁচামেচি করলে উল্টো তার চরিত্রে দাগ লাগবে। শক্তিতে পেরে না ওঠার এক পর্যায়ে অন্বেষা চেঁচিয়ে বলে, হাত ছাড় জানোয়ার। ছাড়লো না, বরং আরো কষে চেপে ধরলো। জেসমিন আক্তার পাঠিয়েছে তাকে। ছেলের ব্রেন ভালোভাবেই ওয়াশ করেছে। পুরুষালী হাতের জোর খাটিয়ে নিয়ে যেতে লাগলেই আবছা আধারে ডান চোপায় সজোরে মুষ্টিবদ্ধ হাতের ঘুষি উড়ে এসে পড়ল। ল্যাম্পপোস্টের আলো মুখে পড়তেই ঠোঁট গড়িয়ে তাজা রক্ত ঝরতে দেখা গেল। সৌভিকের ঠোঁট বেয়ে ব্যথা পেয়েছে অনেকটা, মনে হচ্ছে কেউ মুখের হাস্যসহ নাড়িয়ে তুলেছে। আমার মহল্লায় তো আমি এসব রঙ্গনীলা হইতে দিব না। নেভার। মুষ্টিবদ্ধ হাত বুলাচ্ছে বর্ণ, অন্য হাতে নিয়ন আলোয় কালচে ত্বক ভয়ঙ্কর দেখালো। কোফের আড়ালে ধূসর ঠোঁটে সে রহস্যময় হাসি। বর্ণ একবার অন্বেষার অবাক মুখের দিকে চায়, পরপর সৌভিকের দিকে চেয়ে বলে, কেরে ভটকা, যাবি নাকি আরেক গালি দিয়া 2 চাপা সমান করে দেবো? সৌভিক থরথর কাঁপছে রাগ আর ব্যথা। এখান থেকে চলে যেতে হবে সেটা ভাবছে না। বর্ণ মুখ কুচকে বলে, না, এক গাল চাপটা আর এক গাল ভটকা ঠিক মানাইতেছে না। আয় সাইজ করি। সৌভিক কিছুটা পিছু হটে যায়। বর্ণ এগিয়ে এসে তার কলারের পেছনের অংশ চেপে গলির মুখে নিয়ে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল যেই অবধি সৌভিক এলাকা ছাড়া না হয়। পিছু ফিরে আসে 5 মিনিট পর। অন্বেষার ফুলে বোম হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে আরেক দফা বিরক্ত হয়। যা দুটো না জানো। সেদিনের অপমান ভুলেনি অন্বেষা। মুখে কুলু পেটে দাঁড়িয়ে রয়। বর্ণ জবাব না পেয়ে বলে, কি সমস্যা? মুখ বন্ধ রেখে শুকনো ঢোক গিলে অন্বেষা। বর্ণ ঘাড় বেঁকিয়ে দেখলো চোখ নামিয়ে রাগে ফুঁসে যাচ্ছে। নাকের পাঠা ফুলে উঠছে অল্পক্ষণের ব্যবধানে। গোলগাল গাল বেলুনের মতো ফুলে নড়চড় করছে না কোনো প্রকার। যদি রাগের ভার কমে যায়। বর্ণ চোখ বুজে হেসে ফেললো, এমন রূপে বলল, আমারে ফলো করতে করতে আমার মহল্লা পর্যন্ত পৌঁছে গেছো। অন্বেষা এখনো নিরুত্তর, শক্ত এক মূর্তি। বর্ণ বলে, তুমি আমার জীবনে ঠাটার মতো আইয়া পড়ছো, বুঝলা? এর চেয়ে বড় উদাহরণ কাঁঠালের আঠা। শালা এমন চিপকান চিপকাইছো যেই দেখি যায় ওই দিকে তোমার চেহারা লইয়া তুমি হাজির। মতলব কি তোমার কত? গম্ভীর স্বরে জবাব দেয়, আমি এখানে ঘর খালি পেয়েছি তাই নিয়েছি, কাউকে ফলো করছি না আমি, সকলেই আমার। আবার সিনেমার নায়িকার মতো কাহিনী। জহর বাদ লাগে আমার এগুলি। বর্ণের ইচ্ছে হলো পাশ থেকে ইট তুলে এনে হয়তো অন্বেষার কপালে মারুক, নয়তো নিজের। এটা বিপজ্জনক ভেবে নিজের কপালে আঙ্গুল চালিয়ে ভাবলো কি করা যায়। অনেক সময় পর বলে ওঠে, এই রাখো আমার নাম্বার। মহলায় কোনো ঝামলা হইলে খালি একটা মিস কল মারবা। ভাই বোনা ভালো হইয়া গেছি, মানবতা দেখতে কেমন ওইটা একটু টেস্ট করে দেখলাম। তুমি ভাই বোনা তোমার প্রতি পিড়িত দেখাইয়া তোমারে বাঁচাইছি। আর আমার লগে তেরামি করে লাভ নাই। আমি এইসব তেরামির ধার ধারি না। সাপের মতো গলায় পেঁচাইতেছো খালি, কবে জানি পেঁয়াজ দিয়ে মাইরে ফেলাও। নতুন বাড়ি থেকে পুরনো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েছিল অন্বেষা। উদ্দেশ্য জব্বার চাচার সাথে দেখা করা। সকাল 7টা বাজে। জব্বার চাচার সাথে দেখা করে ভার্সিটির দিকে যাবে, এরপর অফিস। সেখান থেকে এই নতুন ঠিকানায় 7 সকালে উদ্ভট গান শুনতে পেয়ে মেজাজ খারাপ হয়ে গেল অন্বেষার। রাগটা একটু বেশি। গলির মোড়ে চায়ের দোকান, সেখানে বেঞ্চি নামক রাজ সিংহাসনে বসে মুক্ত গলায় গান ধরেছে বখাটে বাউন্ডুলের ছেলেটা। শয়তানি হাসির দেখা মেলে মুখপটে। গানে উচ্চারিত শব্দগুলো শুনে কান ঝাঁঝা করে উঠল। সাব্বির বলল, ভাইজান এমন বিশ্রী একটা গান কেমনে গাইলেন? কোনো তাল নাই, ছন্দ নাই। বর্ণ সাব্বিরের পিঠে চাপড় দিয়ে বলে, পাইকা গেছস? নাক টিপ দিলে দুধ বাইর হইব। আমারে তাল পছন্দ করে শিখায়। সাব্বির যেন ভীষণ মজা পেল এরূপ কথায়। আদৌ হাসির কিছু ছিল বর্ণের বচনে? তারপরেও খুব উৎসাহ নিয়ে প্রশ্ন করল, আপার লাগিয়া গাইলেন এই গান? বর্ণ ডান পাশের ভ্রু তুলে প্রশ্ন করে, তোর কি মনে হয়? আপার লাগিয়ে গাইছেন, কিন্তু আপা মনে হয় চেইতা গেছে। দুজনে একত্রে অন্বেষার লালা বর্ণ ধারণ করা মুখের দিকে চাইল। কয়েক হাত দূরে রিকশার জন্য দাঁড়িয়ে আছে সে। বর্ণ এবং সাব্বিরের কথোপকথন স্পষ্ট শুনতে পাচ্ছে। মেজাজ তুমকে আজই রিকশার আকাল পড়তে হলো।
পেলেও ভাড়া চায় আকাশচুম্বী। বোঝা গেল কোনো না কোনোভাবে বর্ণের বাসস্থলের অনেকটাই কাছাকাছি এসে তার ঠাঁই হয়েছে। কাকতালীয় বিষয়গুলো এখন বড্ড ভাবায় তাকে, সাথে বর্ণের অনাচার। একটু পরপর মন বলে ওঠে, তুই সৎ উদ্দেশ্যে সাহায্য করতে চেয়েছিলি অন্না, তোকে অপমান করা হয়েছে। বারবার মনে পড়ছে বিষয়টা, মস্তিষ্কটা স্বস্তি দিচ্ছে না। মাত্রাতিরিক্ত ভাবনারা জুড়ে বসেছে। বেশি ভাবছে ভেবেও চিন্তা থেকে বেরোতে পারল না। সেখানে দাঁড়িয়ে আর চোখে বর্ণের দিকে চেয়ে মন আবারও প্রশ্ন করলো, আচ্ছা, লোকটা কি এভাবে থেকে যাবে জীবনে, নাকি হারিয়ে যাবে? থাকলেও এই থাকার মেয়াদ কতদিন? আবার বেশি না জুড়ে যায়? ইতিমধ্যে তো তাই হচ্ছে। প্রশ্ন উত্তরের সমাপ্তি ঘটে রিকশার ক্রিং ক্রিং শব্দে। চালক জানতে চান কোথায় যাবে। ভাড়ায় মিলতেই উঠে গেল অন্বেষা। ফিরে চাইল না একবার। এখন মাথায় নতুন দুশ্চিন্তা। জব্বার চাচা, আপনার খুব কষ্ট হয়ে যাবে তাই না? আমি আপনাকে না হয় প্রতিদিন এসে আসা যাওয়ার ভাড়া দিব। জব্বার চাচার ঘামার্ত মলিন মুখ দেখে অন্বেষার ভীষণ মায়া হচ্ছে। খাঁটি মনের মানুষ তিনি একজন, নয়তো কে করে এই শহরে কারো সাহায্য? বাবার বয়সী লোকটা অমায়িক। আগের বাড়ির দারোয়ানের কাজ করেন তিনি। আগে তো আসতে যেতে দেখা হতো, এখন সেই সুযোগও নেই। তিনি হেসে বলেন, কিসের কষ্ট? তুমি কোনো টেনশনই করবে না আম্মা। আমি প্রতিদিন 8টায় আইসা খাওয়াই নিয়ে যাবো, আর ভাড়া দেওয়া লাগবে না। অন্বেষা জবাবে বলে, এভাবে হয় না চাচা, এখান থেকে ও বাড়ি অনেক দূর। হিসেব করে দেখলাম মাসে আসা যাওয়ার খরচ 2 থেকে 2,500 টাকা। কষ্ট হবে আপনার। কিসের কষ্ট আম্মা? তুমি আমার আর আমার ঘরের লেগা রাইতের খাওয়ান দাওয়ান কোনো টাকা নাও না, যাতায়াতের টাকা নিমো? নিতে হবে চাচা, আমি কোনো কথা শুনবো না। আপনি আসুন আমার সাথে, আমি বাড়ি চিনিয়ে দিচ্ছি। ক্লাস অফিস শেষে ক্লান্ত বাড়ি ফিরেছে অন্বেষা। যাওয়ার পূর্বে গলির মোড়ে চায়ের দোকানে নজর দিয়ে এসেছে এক দফা। সকালে যে গলা ছেড়ে গান গাচ্ছিল অভদ্র ছেলেটা, সে নেই। মাঝে মধ্যে অন্বেষার মনে হয় তার মগজ নয়, একটা উটকো চিন্তার কারখানা। কেন নেই? এখন মূল প্রশ্ন এটা। প্রশ্নকে মাথায় চেপে বাড়িতে ঢুকে গেল। এখনো পুরো ঘর গোছানো হয়নি। আগামীকাল শুক্রবার শান্তিতে গুছিয়ে নেবে। গোসল সেরে হিসাব করে নিল। একটা সিঙ্গেল বেড আর ছোট প্লাস্টিকের ওয়ার্ড্রপ ছাড়া তেমন কিছুই নেই তার। আছে কিছু কাপড় আর বই খাতা। তবে ছোট ঘরে এইসবই জঞ্জাল মনে হচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলে পুরো ঘরে চোখ বুলিয়ে খুঁতখুঁতে স্বভাবের কারণে আজও রাত কাটাবে। এক হাত সমান বারান্দায়। ঘুম আসবে না এই জায়গায় কিছুতে। গোসল সেরে মাথায় গামছা পেঁচিয়ে কাটাকুটির কাজ শুরু করলো অন্বেষা। ঘণ্টাখানেক পর জব্বার চাচা আসবেন। যত দ্রুত সম্ভব রান্না শেষ করতে হবে। ঘরে বসেই সবজি কেটে রান্নাঘরের দিকে এগোলো। গিয়ে দেখতে পেল সাবলেটে থাকা আরেক পরিবারের গৃহিণীর সাথে হাসি বিনিময় করলো অন্বেষা। সুদীপ্তা প্রশ্ন করলেন, তুমি গতকাল আসলা? তোমার দেখাই পাইলাম না। সিঁথিতেই সিঁদুর। অন্বেষা বুঝতে পারল সনাতন ধর্মাবলম্বী তিনি। বলল, আমি অনেক দুঃখিত দিদি, আসলে গোছগাছ আর ভার্সিটি ক্লাস মিলিয়ে সময় হয়ে ওঠেনি। ও, রান্না করবে নাকি? হ্যাঁ, কিন্তু আমার চুলো বসানো হয়নি এখনো। আমি যদি আমার চুলেও রান্না করো, কোনো সমস্যা নাই। আপনার রান্না আছে? সুদীপ্তা ফিডারে দুধ ঢালতে ঢালতে হাস্যোজ্জ্বল মুখে বললেন, আরে না, আমি রাতের খাবারও দুপুরে রান্না করে ফেলি। 3 জনের সংসার, তার মধ্যে 4 বছরের মেয়ে একটা, কতই বা খাই আর। বাহ, বেশ তো। আপনার মেয়ে কোথায়? ঘরে টিভি দেখে। তোমারে খুঁজছে বুঝছো। আমি বলছি আন্টি ব্যস্ত, আসলে তুমি গল্প কইরো। সুদীপ্তার কথাবার্তা পছন্দ হলো অন্বেষার। কোনো ধূর্ততা নাই, খুবই সরল মনে হলো। সামনে কি হয় দেখার অপেক্ষা। অন্তত ঝুমা রুম পাচ্ছে, ভালোই হবেন। এক চুলোয় ভাত চড়িয়ে অন্য চুলে তরকারি বসায় অন্বেষা। বলল, ওকে কাল আমার কাছে পাঠাবেন কেমন? আমার ছুটি আছে, গল্প করবো আপনার ছোট্ট বুড়ির সাথে। সুদীপ্তা চওড়া হেসে জবাব দেয়, আচ্ছা, কিন্তু কালকে তুমি আমার ঘরে খাবা, না করবে না কিন্তু। আর কোনো সমস্যা লাগলে ডাইকো, দরজা খোলা আছে। জি দিদি, অবশ্যই। রান্না করতে করতে হাতে দ্রুততা এসেছে অন্বেষার। ফটাফট তৈরি করে ফেললো খাবারগুলো। হালকা ঠান্ডা করে একে একে টিফিন বক্সের মধ্যে রাখতে রাখতে জব্বার চাচার ফোন। সব একটা বড় ব্যাগে করে নিচে নেমে দোতলা থেকে নিচে নেমে আসে। এ নিন চাচা, আপনার ভাড়া আর খাবার। লাল রঙের বাটিতে আপনার খাবার আছে। বারবার না করা সত্ত্বেও ভাড়া আর খাবার দুটোই নিতে হয়েছে অন্বেষার জোরাজুরিতে। কিছুতেই খালি হাতে যেতে দেয়নি। ঘরে ফিরে এসে নজর যায় আরও একটা বাটিতে। কিছু সময় চেয়ে রইল সেখানে। দ্বিধাদ্বন্দ্বে বিজড়িত হয়ে ফোন হাতে নিল। কদম জোড়া চলল আনমনে, ধীর মধ্যম গতিতে। এসে থামে বারান্দার দরজায়। ফ্যাকাশে মুখ, একবার শূন্যে চাইল আনমনে। ঠোঁটে ঠোঁট চেপে ডায়াল করলো অপরিচিত এক নম্বরে। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ হয়। সুরেলা কণ্ঠে কেউ বলল, হ্যালো।
অন্বেষা কোনো কথা বলল না, মুখে কুলু পেটেছে। এবারও অপেক্ষার পরও কোনো জবাব না পেয়ে বর্ণ প্রশ্ন করে। আরে কে ঠাই কল দিয়ে কথা কনো কেন শালা? শালা শুনে নড়ে চড়ে উঠে অন্বেষা। ঘড়িতে সময় 8:50 নিভু নিভু স্বরে জবাব দিল। আমি কেঠা? দ্রুত প্রশ্ন আসে আবারও বর্ণের তরফ থেকে। অন্বেষা রয়ে শয়ে জবাব দিল। আমি অন্বেষা। ও রাগিনী পিসাসিনী। ঠান্ডা মেজাজ ভরকে উঠতে কতক্ষণ, কথাবার্তার ধরনে গা জ্বলে ওঠে বারবার। এবারও অতি রাগে উত্তর দিতে পারল না অন্বেষা। বর্ণ বলে। ফোন দিছো কি লাইগা? ওই ভোটকা আইছে নাকি? না। তো কি পিড়িতের আলাপ করতে কল দিছো? না। আহো দুইটা পিড়িতে আলাপ করি। কি করো ময়না পাখি, রাতে খাইছো? রিরি করে উঠল অন্বেষা। সর্বাঙ্গ অদ্ভুত রকমের অদ্ভুত শোনাচ্ছে কথাগুলো। দাঁত কিরমির করে বলল। তুমি চরম লেভেলের অসভ্য। কেন ময়না পাখি, আমি তোমার সাথে কি অসভ্যতামি করছি? এই ছেলের সাথে যত কথা বলবে সে তত কথা পেঁচাবে। আর কথা না বাড়িয়ে আসল কথায় এলো অন্বেষা। বলল। আজ খাবার একটু বেশি রান্না করে ফেলেছি। আমি অপচয় পছন্দ করি না, ফেলে দিব। ভাবলাম তোমায় দান করি। একা মানুষ এত খাবার খাওয়া তো আর সম্ভব না, তাই না? বাড়ির কাছে এসে নিয়ে যেতে পারবে? বর্ণ ফোনের ওপাশ থেকে হো হো করে হেসে উঠে বলে। আমারে কোন দিক দিয়ে মক্কেল মনে হয়? মনে হয় সম্পূর্ণ দিক থেকেই মনে হয়। মনে যেহেতু কইরাই ফেলছো, তাহলে আমি ক্লিয়ার করে দেই। আমি মক্কেল না, উল্টা তুমি বেকুব। সোজা সাপটা কইতে পারতেছো না? আমার লাগে খাবার দিতে চাও? কে বলেছে এইসব? নিজে থেকে উল্টাপাল্টা ভেবে নেওয়া ঠিক না। বর্ণ বহুদিন পর সিগারেট পেয়েছে। একটা সিগারেটকে খুব আরামে আয়েসে টেনে যাচ্ছে। ফুরাতে দিবে না অত সহজে। ঠোঁটের কোণে সিগারেট চেপে রেখে মৃদু অস্পষ্ট গলায় বলল। আমি গার্মেন্টসে কাম শেষ হয় সকালে। তুমি চাইলে খাওয়ান ফ্রিজে রাখতে পারো। আমার ফ্রিজ নেই। তাইলে নিজে গেলো বইয়া বইয়া। তুমি গার্মেন্টসে কাজ করো, তাহলে টিউশন? আমি সব করি। বারবার পায়ের টিউমারের কথা মাথায় আসছে এখন, সাথে বর্ণের বিরক্তিকর আচরণের বিষয়টাও। সবসময়ের মতো ভাবনার সমুদ্রে ডুবে গেল অন্বেষা। ফোন চলছে, কান পেতে রাখা বর্ণ সময় দিল অন্বেষার নীরবতাকে। তার কি, তার ফোনের টাকা তো আর কাটছে না। তাছাড়া ফোনে টাকা থাকলে না কাটবে। দালানের আশপাশ হতে আসা মৃদু মন্দ হাওয়া ভালো লাগছে অন্বেষার, ঠান্ডা করে তুলছে কায়া। বিশাল এক দ্বন্দ্বযুদ্ধ শেষে শীতল স্বরে প্রশ্ন করল অন্বেষা। আমাকে তোমার কেমন মনে হয়? গবরে পদ্ম ফুলের মতো। তৎক্ষণাৎ উত্তর এলেও অন্বেষার খারাপ লাগলো। ভীষণ রকমের খারাপ লাগা অনুভব করলো। মনের মাঝে অদৃশ্য আঘাতটা ফোন কেটে দিতে বাধ্য করে। সময়টা অগ্রহায়ণের মাঝামাঝি। পুরনো আমলের এই বাড়ির ছোট্ট বারান্দায় বসে অন্বেষা চন্দ্রবিলাস। নিস্তব্ধ রাতে ভেসে আসছে সুবাস। আকাশে নীলিমায় চোখ মেলে দেখলো তারাদের মেলা, চাঁদের আলোয় মাখা। ছোটবেলায় কত গল্প শুনেছে, এই চাঁদে নাকি বসবাস করে এক বুড়ি। সেসব আজ যেন সোনালি রূপকথা। চারিপাশে নিঃশব্দে বয়ে যায় হালকা পবন। উদাসীন মন বিশাল এক ভাবনায় ভাসমান। বেহায়া মন আবার ছটফট করে বলে। আজকাল বর্ণ নামক বিবর্ণ মানবের কথা বেশি বেশি ভাবছিস না? নিজের মনের কথার বিরোধিতা করে অন্বেষা একাকী বলতে লাগলো। ভাবছি কারণ আছে। আমার ওকে দেখলে ভীষণ মায়া হয়, সর্বশ্রান্ত মনে হয়, যেন এক বিশাল সমুদ্র সমান কিছু লুকানো ওর মাঝে। অদ্ভুত নিজের মনেই প্রশ্ন করলো। শুধুই সহানুভূতি নাকি এটা প্রেমানুভূতি? নিজের মনের প্রশ্নেই হকচকি উঠে অন্বেষা। দেহ টান টান করে বসলো, আনমনে বিড়বিড় করলো। কারো প্রতি মায়া থাকলেই কি সেটা প্রেম বলে গণ্য হয়? আমি বর্ণের চোখে হাহাকার দেখেছি। ওর অনেক গল্প আছে অজানা অন্তরালে। আমি বুঝি আমার বাবা চলে যাওয়ার পূর্বে যে শিক্ষাগুলো দিয়ে গেছেন সবই আমার মনে আছে। বাবা বলতেন, হোক সে কোনো নারী বা পুরুষ, গরিব অথবা ধনী, কারো প্রতি শ্রদ্ধা সহানুভূতি প্রকাশ করতে কখনো কার্পণ্যবোধ করতে বারণ করেছেন। নিজের হাত সবসময় বাড়িয়ে রাখতে বলেছেন। কারো প্রয়োজন হলে তো সে ধরবেই। মন কেন যেন ঠাট্টা করে বলে উঠল। সত্যি এটাই অন্যায়। তুই নিজের একাকিত্বকে কাটানোর সঙ্গী পেয়েছিস। কেন বর্ণের গল্প আছে বুঝতে পারিস? কারণ তুই নিজেও একই নৌকার মাঝি। কঠোর আমি কেন হুটহাট গলে যাই? অন্বেষা আত্মবিস্মৃত হয়ে পড়ে। এই কেমন বিবাদ নিজের সাথে নিজের? তবে সত্য, বহুকাল হতে একাকিত্ব নীরব চিৎকার করে যাচ্ছে। যেখানেই চায় শুধু মরুভূমি। এদিক ওদিক ফিরেছে মানুষের খোঁজে। যদি এমন কেউ মেলে যাকে মনের কথা বলা যায়, পায়নি, ব্যর্থ হয়েছিল। তবে সেদিন বুড়িগঙ্গার তীরে অভিলাষে বলেছে
উজাড় করেছে মনের কথাগুলো বর্ণের নিকটে। বোধহয় দুটো বিচ্ছিন্ন খণ্ডিত চিত্র একত্রে নতুন এক রঙিন ক্যানভাস সাজাবে। ফুপু আপনাকে 2 দিনের কথা বলেছিলাম, কিন্তু আজ 5 দিন হতে চললো। আগামীকাল আমার ফি জমা দেওয়ার শেষ দিন। কোনো রকম টাকা জোগাড় করে বাড়ির অ্যাডভান্স দিয়েছি। মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে আমার ভ্যান ভাড়াও তো গিয়েছে। আপনি বুঝতে পারছেন আমি কত সমস্যার মধ্যে আছি। জেসমিন আক্তারকে তার বাড়ির নিচে ডেকেই রাগী সুরে কথা বলে যাচ্ছে অন্বেষা। বারবার বলার পরও টাকা দিচ্ছেন না তিনি। উল্টো অন্বেষার তীক্ষ্ণ কণ্ঠ শুনে অবাক বললেন, তোমার টাকা যেমন মাইরা খাইমু, বললাম তো দিব। একা থাইকা তোমার তেজ বাড়ছে, আগে তো এমন ছিল না। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় ফুপু, সাথে মানুষও চেনায়। আপনি জানেন আপনার ছেলে কি করেছে? শফিকের কথা আসতে মুখের রং বদলে গেল। জেসমিন আক্তারের দারুণ উৎকণ্ঠা হয়ে প্রশ্ন করলেন, কি করছে? আমার নতুন বাড়ির সামনে গিয়ে অসভ্যতার মতো আচরণ করেছে, আমার হাত ধরে টানাটানি করেছে। এসব কি শেখাচ্ছেন ছেলেকে? জেসমিন আক্তার কপট খাপ্পা স্বরে বলে ওঠেন, অসম্ভব, আমার ছেলে এমন কিছু করতেই পারে না। অন্বেষা নিষ্ফল হেসে বলল, এই আধুনিক সমাজে সন্তানরা এমন অনেক কিছুই করে যেটা বাবা মা জানে না। আমি বলে দিচ্ছি, আমাদের মধ্যে ভঙ্গুর যে সম্পর্কটুকু অবশিষ্ট আছে সেটাও নষ্ট করবেন না। তুমি হুমকি দিচ্ছ সম্পর্ক নষ্ট করার? বাধ্য হচ্ছি। আমার টাকাটা, ন্যূনতম আত্মসম্মান বোধ থাকলে দিয়ে দিন। কোথায় গেল আপনার সেই অহংকার, আপনার গরিমা? আপনি না প্রায়ই আমাদের বাড়ি এসে বাবাকে বলতেন, আপনার স্বামী হ্যান, আপনার স্বামী তেন, আপনার স্বামী সংসারে চাকচিক্য দেখে নিজের আপন রক্তের ভাইকে হাসির পাত্র বানাতেন আপনি। এখন দেখান আপনার অহংকার। টাকা দিয়ে বুঝিয়ে দিন আপনি আজও সমৃদ্ধশালী। পারবেন? না পারলে বুঝবো আপনারা কাঙাল। গায়ে এসে কাটার মতো বিঁধল। কথাগুলো ফুঁসতে লাগলেন জেসমিন আক্তার। চোখে সেই ঝলক স্পষ্ট। তবে গরমি জলসাতে পারল না অন্বেষাকে। সে অকুত ভয় সোজাসুজি ফুপুর চোখে চেয়ে আছে। জেসমিন আক্তার বললেন, এসব 2-3 লক্ষ টাকা আমার কাছে অবহেলায় পড়ে থাকে, আর তুমি আত্মসম্মানহীন বলছো আমাকে? ভাই যাওয়ার আগে তোমাকে মানুষ বানাইতে পারে নাই। দাঁড়াও, এখানে দাঁড়াও, পুরো 2 লক্ষ টাকা নগদ এনে দিচ্ছি তোমাকে। জেসমিন আক্তার ধেই ধেই করে উপরে চলে গেলেন। যাক, এত দিনে তাহলে আত্মসম্মানবোধ জেগেছে। চোখ খিচে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অন্বেষা। মিনিট 10 পর জেসমিন আক্তার নেমে এলেন। হাতের মুঠোয় মোটা খাম এক প্রকার ছুঁড়ে দিলেন। অন্বেষা অকিচিত হাসল। জেসমিন আক্তার বলেন, কত ভালো অফার দিছিলাম তোমাকে, আমার ঘরে আসার, মানুষের মতো বাঁচতে পারতাম। এই যে সমাজের স্বনামধন্য বিত্তবান আপনারা নিজেদের মানুষ বলে দাবি করেন আর অন্যকে অমানুষ। সত্যি হচ্ছে মানুষ তারাই যাদের মানুষ বলে গণ্য করা হয়। আসি। শীতের অপেক্ষা করতে করতে অগ্রহায়ণের মৃদু ঝিরিঝিরি বৃষ্টিতে মেতে ঢাকা শহর। ভাগ্যিস ওয়েদার ফোরকাস্ট দেখেছিল। অন্বেষা ছাতা নিয়ে বেরিয়েছে, যার দৌলতে টাকাগুলো নিরাপদ। 2 লক্ষ টাকা নয়, যেন আলাদিনের চেরাক পেয়েছে। এগুলো তার বাবার টাকা। মুখে জয়ের হাসি। অন্বেষার ব্যাগের এক কোণে টাকা রেখেছে, বুকে চেপে আছে ব্যাগ, অন্য হাতে ছাতা। হুট করে মন খারাপ হলো। যে মানুষটা 2 লক্ষ টাকার ঊর্ধ্বে জমাতে পারেনি, ব্যাংকের সুদ পর্যন্ত গ্রহণ করেনি, তার পরিণতি কি হলো ভদ্রলোকের সমাজে? অপবাদী, নিমুখারাম আর মৃত্যু। লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির গলিতে ঢুকতেই মনে হলো কেউ তার পিছু নিচ্ছে, শীষ বাজাচ্ছে অনবরত। অন্বেষা ঘুরে তাকালো, দেখলো অর্ধভেজা বর্ণকে। কৃষ্ণাভ মুখে লম্বা চওড়া হাসি, দাঁত বের করে হাসছে অন্বেষার দিকে চেয়ে। ঝাঁকড়া চুল সিক্ত পরিপাটি হয়ে কপালে ঝুঁকে পাগলের মতো হাসছে। অন্বেষা ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, কি? বর্ণ চুল ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসে, বলে, কালকে আমার খাওয়াতে চাইছিলা, কই খাওন কই দাও। সাথে নেই এখন। পাগলের মতো অযথা কেন হাসছো? কি করবো, তোমার মুখ দেখলেই হাসি আহে। মুখে মানের রেশ। বুঝতে চাইছে, তার উপর রেগে আছে অন্বেষা। আধা পাগল লোকটা বুঝতে পারলো না, বলল, একটু পর বাড়ির নিচে এসে নিয়ে যেও। গেলাম আমি। তুমি কি আমার লগে গোসা করছো? ঘুরে দাঁড়িয়েছিল অন্বেষা চলে যাবে বলে। বর্ণের প্রশ্নে আবারও ঘাড় ঘুরায়। ভার মুখের অবয়ব বজায় রেখে বলল, করলেও কি? করো না, করছে ক্যাঠা, আমার খাওন দাও, আমি যাইগা। অন্বেষা দেখলো বর্ণ ভিজে একাকার হয়ে যাচ্ছে। একটু একটু বৃষ্টি তাকে পুরোটাই কাক ভেজা করে ফেললো। পাশে একটা চায়ের দোকান, কোনো মানুষ নেই সেখানে। দোকানি একা বসে। অন্বেষা ছাতা বন্ধ করে শুষ্ক স্থানে গিয়ে বসলো। বর্ণ তাকে অনুসরণ করে এসে বেঞ্চিতে বসে। বর্ণ দোকানের দিকে চেয়ে পড়ল, আমাকে 2 কাপ চা দেন চাচা, বিলেই সেমনি দিব। বিরাট বড়লোক বুঝলেন। দোকানি বলল, আচ্ছা। বর্ণ অন্বেষার দিকে চেয়ে বলে, দিবা না? 1 প্যাকেট সিগারেট লই। অন্বেষা আর চোখে তাকায় রুষ্ট চাহনি তার। চায়ের বিল দিতে ইচ্ছুক হলেও সিগারেটের কথা শুনে 2টো বিল বর্ণের ঘাড়ে চাপাতে ইচ্ছে হচ্ছে। বর্ণ অন্বেষার মুখ বড় করে বলে,
এমন ঢং করতেছো কেন বলো তো? দরদ দেখাইয়ে খাইতে ডাকো, আবার এখন ঘাতের আমি যেমন লাগে চিনই না। অর্ণেশা সাথে সাথে জবাব দিল না। চায়ের কাপ আসে, এক চুমুক দিয়ে বলে, যতক্ষণ না তুমি তোমার পায়ের ব্যবস্থা করছো ততদিন আমার সাথে তোমার কোনো আলাপ নেই। আবারও অপরিচিত হয়ে যাব। নাটকের শেষ নাই? না, নেই। কইছিলাম জোর করতে না। অর্ণেশা কিছুটা মুখ ঘুরায়, তবে তাকালো না, বর্ণের দিকে বলল, জোর করছি না, অপশন দিচ্ছি। সরকারি হসপিটালে বেশি টাকা লাগবে না, যা লাগে আমি আছি তো। বর্ণ আবারও দুষ্টুমি করে কিছু বলতে যাচ্ছিল, মুখ রেডিওর মতো ঝিরঝির করতেই থাকে তার। কিন্তু অন্বেষার শেষ বাক্যে কিছুটা থমকে গেল। আমি আছি তো শব্দজোড়া ছোট কিন্তু বিশাল ভাবার্থ বহন করে। কয়লা রঙের মনে একটু হলেও ছুঁয়ে যায়, কিন্তু নিজের স্বভাব ছাড়ল না। বলল, দেখি কি করা যায়। ভাববার সময় আগামীকাল পর্যন্ত। আবার থ্রেড দাও, আমার মাথা গরম করো না। বর্ণ এক চুমুক চা আবারও একবার সিগারেট ঠোঁটে চেপে ধোয়া উড়াচ্ছে। অন্বেষা কিছুক্ষণ চেয়ে রইল বিবর্ণ মুখের দিকে। মদও খাও? তুচ্ছ হাসলো বর্ণ, বলল, মদ খাওয়ার যদি টাকা থাকতো তাহলে আগে 2 বেলা জায়গায় 4 বেলা ভাত গিলতাম। মদ ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ, মাঝে মধ্যে সিগারেট খাই। হৃদয়টা হু হু করে উঠল অন্বেষার। কি নিদারুণভাবে বুকের মধ্যে লুকায়িত আর্তনাদ জাহির করে ফেলল ফ্যাকাশে মুখে। কয়েক শব্দে দুমড়ে মুচড়ে রেখে দিল চিত্ত। তোমার খারাপ লাগে না মানুষ তোমাকে খারাপ চোখে দেখে? যে ইচ্ছে হয় না এই গুন্ডাগিরি ছেড়ে সঠিক পথে চলার, নিজেকে যোগ্য প্রমাণ করার? শূন্যে নাকমুখ হতে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বর্ণ গম্ভীর গলায় বলল, কারে প্রমাণ করবো? কি কারণে? আপন মানুষ রে। আমারে তেজ করার আগে আমার বাপরে খারাপ লাগে নাই? আমার মা মরা 3 দিনের মাথায় অন্য বেটে ঘরে তুলছে, আমার বাপের তো কষ্ট লাগে নাই? আমার 5 হাতে লাথি মাইরা সৎ মায় যখন ঘর থেকে বাইর করছিল, আমার বাপের তখন মায়া হয় নাই? রক্তের মানুষ আমারে কুত্তার চোখে দেখেছে, তখন আমার কষ্ট লাগে নাই? বর্ণের অন্তর নাই, কারে প্রমাণ করবো? যার আজ আছে কাল নাই। আমার এসব সামাজিকতা ভাল লাগে না, আমি যেমন আছি বিন্দাজ আছি। ডাক্তার সাহেব রাগারাগি করছেন, ভীষণ রকমের চটেছেন বর্ণ মহাশয়ের উপর। বর্ণ তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে রীতিমতো। গলার আওয়াজ উচ্চ শুনলে মাথা ঠিক থাকে না। আধা টাক ডাক্তারের মাথায় কখন বাড়ি দিয়ে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। দাঁতে দাঁত চেপে মূর্তি বনে রইল। ফোঁসফোঁস করতে করতে অন্বেষার পানে তাকিয়ে দেখলো তার গুরুত্বহীন মুখ। বর্ণের মেজাজের ধার ধারল না সে। বর্ণের পা পরক করে ডাক্তার অত্যন্ত মেজাজ দেখে জানিয়েছেন ছোট্ট একটা দানার মতো টিউমার ছিল, সময় দিয়ে আদর যত্ন করে লালন করে বড় করেছে। টেস্ট ধরিয়ে দিলেন ডাক্তার, কড়া গলায় জানালেন আজই যেন করানো হয়, আর যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করতে হবে। বর্ণ অন্বেষা বেরিয়ে গেল। উল্টো পথে পা বাড়ালে অন্বেষা শার্টের কলার পেছন থেকে চেপে ধরে আটকে দেয় তাকে। কিছু বলার পূর্বেই বর্ণ রাশভারী গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।